ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকে ভার্সিটি মাস্টার ক্লাসে। তো তোমরা দেখতে পারতেছো যে আজকে আমরা চ্যাপ্টার 4 এর লেকচার 3 এবং এটি আমাদের আজকে নিউটনের বলবিদ্যার লাস্ট লেকচার। তোমরা এর আগের দুটো লেকচার দেখে আসছো কিভাবে আমরা রৈখিক বা ঘূর্ণন ওই ব্যাপারগুলো চিন্তা করব, এবং আমি শোনার চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে আগে থিওরিগুলো সম্পর্কে একটা আইডিয়া দিতে বা একটা এক্সাম্পল নিতে, এবং তারপরে আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে ডিসকাস করতে। কেন এই অ্যাপ্রোচে ফলো করি? তার কারণ প্রশ্ন চেঞ্জ হবেই, কিন্তু টপিক তো আর চেঞ্জ হবে না। তো তুমি যদি টপিকগুলো ভালো করে বুঝে যাও এবং বুঝো যে কিভাবে এগুলো সিঙ্ক হয়, তাহলে আমার মনে হয় না কোশ্চেন যতই খারাপ হোক তোমাদের কোনো সমস্যা হবে। সর্বোচ্চ কি হবে, একটু সময় লাগবে, মানে তুমি চিন্তা করে উত্তর দিবা কিন্তু ভুল তো করবা না। এবং এটা মাথায় রাখা উচিত যে আমাদের বোর্ডের পরীক্ষাগুলোতে বা বিভিন্ন পরীক্ষাতে নেগেটিভ মার্কিং বলে কিছু ছিল না, তাই আমরা যাই লিখি তাই ঠিক ছিল, বা অ্যাটলিস্ট কি হবে, জিরো পাবো, এই তো। কিন্তু অ্যাডমিশনের মেইন প্রবলেমটা এই জায়গাতেই যে আমাদেরকে এখানে ভুল করলে একটা পেনাল্টির শিকার হতে হয়। মানে পার কোশ্চেনে 4/1 বা ইউজুয়ালি 0.25 করে কাটা যায়। তো যাই হোক, আজকের আমাদের যে লাস্ট লেকচার এই চ্যাপ্টারের, এখানে মেইনলি আমরা ডিসকাস করবো দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে ব্যাংকিং কোণ, তো একটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষের ব্যাপারটা আমরা অলরেডি এর মধ্যে কিন্তু ইউজ করে আসছি, মানে ভরবেগ কনসেপ্ট ইউজ করে আসছি। বাট তারপরও শুধুই সংঘর্ষকে নিয়ে আজকে চিন্তা করব, আর শুধুই ব্যাংকিং কোণ নিয়ে। এই দুইটার মধ্যে ইম্পর্টেন্সের ভিত্তিতে সংঘর্ষ বেশি ইম্পর্টেন্ট, এবং এটা লজিক্যাল, কারণ বল প্রয়োগ ভরবেগ এটা বেশি ইম্পর্টেন্ট। আর ব্যাংকিং কোণ টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট, মানে এগুলোর বাহিরের একটু, কিন্তু চাইলে আমরা নিউটনীয় বলবিদ্যার সাহায্য নিয়ে ব্যাখ্যা করতে পারি। আর একটু ইজি করে বলা উচিত, যে কোনো সমস্যাকেই আমরা আসলে বলবিদ্যার সাহায্যে এক্সপ্লেইন করতে পারি। কেন নিউটনীয় বলবিদ্যা? তার কারণ আমাদের বস্তুর ভর খুব বেশি হয় না বা বেগও খুব বেশি হয় না। কিন্তু যদি কখনো এমনটা হয় বস্তুর ভর মারাত্মক কম, যেমন ধরো ইলেকট্রন প্রোটন, বা মারাত্মক বেশি, যেমন ধরা যাক সূর্যের ভর বা গ্রহ নক্ষত্রের ভর, এরকম কিছু, তো এইসব ক্ষেত্রে কিন্তু নিউটনের সূত্র আসলে ঠিক মতো খাটে না, ওখানে সমস্যা আছে, তখন আমাদেরকে মেকানিক্স চেঞ্জ করতে হয়। বাট তোমাদের লেভেলে যেহেতু আমরা শুধুমাত্র নিউটনিয়ান বা ক্লাসিক্যাল মেকানিক্স নিয়েই পড়ি, তাই যে কোনো সমস্যাকে মোটামুটি তার সূত্রগুলো দিয়ে ব্যাখ্যা করা যাবে এমনটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা সামনে আগাইতে পারি যে ব্যাংকিং কোণ, ঘর্ষণ, এগুলা কিভাবে কি হবে ডিসকাস করব। তো ফার্স্টে শুরু করি কি কি কোশ্চেন কোন সালে আসছিল ওই পার্টটা দিয়ে। তো যদি খেয়াল করি আমরা এই ব্যাংকিং কোণের উপরে মোটামুটি কি আর বলবো, বলা যেতে পারে ভাই কোশ্চেন তো আসেই না, তাহলে কেন পড়াচ্ছেন? কোশ্চেন আসে না ভালো কথা, একটু পাশে দেখো উত্তর পেয়ে যাবা যে কেনটা বলি। আমি অন্যান্য ক্লাসে অন্যান্য চ্যাপ্টারে কিন্তু বলছিলাম বা বলি যে দেখো তুমি যদি ইম্পর্টেন্সের কথা চিন্তা করো বা সংখ্যা দেখো, ধোঁকা খাবা, এবং তাই হয়েছে। ঢাকা ভার্সিটি দেখো কোশ্চেনে কোনো খবর নাই, হঠাৎ করে 2020-21 এই জায়গা থেকেই রিটেন প্রশ্ন দিয়ে বসছে। তার মানে তুমি যে ভাবো ওটা আসেই না, ও তো পড়বই না, তা ধরা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তুমি সব দেখে যাবা, পড়ে যাবা, আসলে আসলো, না আসলে না আসলো, তাতে আমার কি। আচ্ছা, ব্যাংকিং কোন জিনিসটা কি, খুব সিম্পল যদি বলি, ধরো আমরা রিক্সা নিয়ে এভাবে আগায় যাচ্ছি, ঠিক আছে? এখন রিক্সালা হুট করে বাম দিকে টার্ন নিল, আমাদের বডি কি করে? রিক্সা যেই দিকে টার্ন নেয় তার উল্টা পাশে আমাদের বডি ছিটকায় যাওয়ার একটা টেন্ডেন্সি দেখায়, এমনটা কিন্তু দেখে আসছি। বা ধরো বাইকের কথা বলি, সাইকেলের কথা বলি, যে সাইকেল বাইক দিয়ে আমরা সোজা ড্রাইভ করতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আমরা কোনো বামে বা ডানে যে কোনো একদিকে টার্ন নেওয়ার চেষ্টা করি, আমাদের কিন্তু বডি সোজা থাকে না, বডি কিন্তু বাঁকায় ফেলতে হয়। এগুলো এক্সট্রিম কেস তুমি দেখছো F1 রেস গুলোর মধ্যে, মোটো জিপি রেস গুলোর মধ্যে, যখন বাইকার গুলো টার্ন নেয় পারলে মাটির সাথে শুয়েই পড়ে, একদম বাঁকায় যায়, দেখলে মনে হয় যে শুয়েই গেছে, স্লাইড করতেছে। এত বেশি বাঁকায় কেন যায়? দেখতে ফ্যান্সি লাগে, বাট ব্যাপারটা কিন্তু স্টাইল না, ব্যাপারটা হচ্ছে সেফটির জন্য তাকে বাঁকাইতেই হবে। সে যদি অত বেশি বাঁকায় না যায়, তখন তার বডি ছিটকায় উড়ে যাবে, এটা কিন্তু তার মৃত্যুর কারণও হতে পারে। তার মানে এই যে বাঁকায় যাওয়ার ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি সেফটির জন্যই সে করতেছে। সেম কনসেপ্ট তাহলে আমরা তো গাড়ির ক্ষেত্রে বা রিক্সার ক্ষেত্রে ভাবতে পারি। যদিও রিক্সা এত জোরে যাচ্ছে না, তো রিক্সাকে চিন্তা করা বাদ দেই, গাড়ির কথা বলি। গাড়ি তো প্রচন্ড স্পিডে টার্ন নিতেই পারে, যখন গাড়ি টার্ন নেয়, গাড়িও তো একটা ছিটকায় যাওয়ার টেন্ডেন্সি ফিল করে, বা ভিতরের লোকজন হঠাৎ করে একদিকে চেপে যায়। এক্সেসিভ হলে কিন্তু বাঁক থেকে পড়েই যাইতে পারে। যেমন ধরো পাহাড়ের বাঁকগুলা কেউ যদি কোনো কারণে ভুলে বেশি স্পিডে টান দিয়ে বসে, তাহলে একদম পাহাড়ের ঢালে পড়ে যাবে এবং মারা যাওয়া নিশ্চিত। এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য যে কাজটা করা হয়, রাস্তাকে মডিফাই করা হয়। অর্থাৎ আমাদের নরমালি রাস্তা হওয়ার কথা এরকম সোজা, কিন্তু আমরা রাস্তা সোজা বানাই না, রাস্তাকে আমরা একটু
উঁচু করে দেই, এরকম একটু বাঁকায়ে ফেলি, একটা কোণ করে বাঁকায়ে ফেলি। এই যে কোণ করে বাঁকায় দেই না, এই ব্যাপারটাকে বলা হয় ব্যাংকিং কোণ। কিন্তু এখানে আরেকটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করা উচিত এইভাবে যে সব রাস্তাই যদি এরকম বাঁকা হইতো, তাহলে আমরা যখন রাস্তার উপর দিয়ে হাঁটি বা নরমালি টার্ন নিই না, কই তখন তো আমরা এরকম হেলে পড়ি না, বাঁকায় যাই না। তার কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে এই কোণের মানটা খুব বেশি বড় হয় না, বেশ ছোট হয়। ৩ ডিগ্রি ৪ ডিগ্রি মোটামুটি এর মধ্যে কিন্তু হয়ে যায়, আর লাগে না। এবং আরেকটা ইস্যু আছে, সেটা হইলো এই রাস্তাগুলা কিন্তু ওয়ান ওয়ে ধরে আমরা চিন্তা করতেছি, মানে শুধু এইদিকেই যাবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে রাস্তার তো ২ সাইড হয়, টু ওয়ে হয় না। মানে ধরো ২ টা লেন মিন করি নাই। আমি ধরো দিক মিন করছি যে ডিভাইডার দিয়ে এক সাইড দিয়ে গাড়ি এভাবে যাচ্ছে, তো আরেক সাইড গাড়ি কিন্তু আসতেছে। টু ওয়ে, এটা বলে টু ওয়ে। আর ধরো শুধু একদিক যদি যাইতো, লেন যতগুলোই হোক ওটাকে বলতাম আমরা ওয়ান ওয়ে। মানে যখন রেসিং গুলা হয় এগুলো ওয়ান ওয়ে। কিন্তু বাস্তবিক জীবনে ওয়ান ওয়েও হতে পারে, টু ওয়েও হতে পারে। নরমালি টু ওয়ে হয়, মানে এইভাবে যাওয়াও যায়, উল্টা পাশ দিয়ে আসাও যায়। তা তখন আমি রাস্তা কিভাবে বাঁকাবো? তখন তো গন্ডগোল হয়ে যায়। এই যে তখন যে কাজটা করা হয়, রাস্তার মাঝখানে জায়গাটাকে একটু উঁচু করে দেওয়া হয়। সো বাম সাইড থেকেও এই যে একটু অ্যাঙ্গেল করে উঁচু করে দিলাম। ঠিক একইভাবে ডান সাইড থেকেও একটু অ্যাঙ্গেল করে উঁচু করে দিলাম। অর্থাৎ এখানেও থিটা কোণ থাকলো, এখানেও কিন্তু আমাদের থিটা কোণ থাকলো। ২ টাই থাকলো। কথা বুঝতে পারছি? মানে আমরা যাওয়ার সময়ও ব্যাংকিং কোণ পাবো, ওই দিক থেকে আসার সময়ও ব্যাংকিং কোণ পাবো। এই বিষয়টাকে বলা হয় ক্রাউন। ওই যে বলে না রাজা রানীর মুকুট, মাথার ক্রাউন এরকম উঁচা করে দেওয়াকে ক্রাউন বলে। তো এই বিষয়গুলো আমরা কভার করি না। মানে আমাদের ফিজিক্স বইয়ে ২ টা পার্ট দেওয়া নাই। শুধুমাত্র একটা ফান্ডামেন্টাল বিষয়কে বুঝাইছে। আমরা এটা বুঝলেই খুশি। পরে যখন তুমি অ্যাডভান্স লেভেলে যাবা, আরো বড় হবা, তখন তুমি ওগুলা পড়বা। এখন আপাতত দরকার নাই। কিন্তু এটার পেছনে খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে যে কেন ২ পাশেই আমাদের উঁচা করে দিতে হয়। ধরো বৃষ্টির পানি, উপর থেকে যখন বৃষ্টি পড়বে, তখন বৃষ্টি পড়ার পরে এই ক্রাউন থাকার জন্য বা রাস্তা উঁচা হওয়ার কারণে পানিগুলো এইভাবে এসে এই সাইড দিয়ে কিন্তু চলে যাবে। এবং তোমার দেখার কথা রাস্তাগুলোতে যে এই সাইড থেকে এরকম ছোট্ট ড্রেনের মতো করে কিন্তু তৈরি করে দেওয়া থাকে। বড় বড় যে রোডগুলো এরকম হালকা করে একটু ড্রেনেজ সিস্টেম দেওয়া থাকে। হ্যাঁ, সব শহরে সব জায়গায় পাবো না, কারণ আমাদের দেশ আসলে এত উন্নত না। তো চেষ্টা করে, অনেকগুলো রাস্তাতে এরকম করার চেষ্টা করা আছে, বা এটলিস্ট হাইওয়ে গুলোতে চেষ্টা করা আছে যে পানি আসছে যেন ২ সাইড দিয়ে সরে যায়, যেন রাস্তাটা বেঁচে যায়। ঠিক আছে? একটু চোখ নাক খোলা রাখলেই তুমি দেখতে পারবা এটা রাস্তাতে দেখা যায়, কিন্তু কার্ভটা খুব বেশি হয় না, তাই অত বেশিও চোখে পড়ে না। আমি ড্রয়িংটা এক্সেসিভ করে করছি তোমাকে বোঝানোর জন্য। চলো এবার আমরা আমাদের সিলেবাসে ব্যাক করি আবার। এগুলো হলো বাস্তবিক কথাবার্তা। তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটা সুন্দর নরমাল ফিগারের মধ্যে আনতে চাই, সেটা হচ্ছে এই যেটা রাস্তা দেখো, এটাকে র‍্যাম্প বলা যেতে পারে। এরকম বাঁকা করে চলে গেছে। মোটর রেসিং এর যে তোমার ট্র্যাক গুলা বা F1 রেসের ট্র্যাক গুলো দেখবা একটু কেমন যেন বাঁকা থাকে রাস্তাগুলো, উঁচা, উঁচা থাকে। এটার কারণটা হচ্ছে এই গাড়িগুলার বেগ মারাত্মক বেশি হয়। এইজন্য এই কোণগুলাকেও মারাত্মক বেশি দিতে হয়। ঠিক আছে? বুঝলাম। কিন্তু ও যখন এরকম ঘুরে আসতেছে, ও লিটারেলি এরকম একটা বৃত্তাকার পথ বা একটা সার্কেল পথকে মাথায় রেখে ঘুরে আসতেছে। এই সার্কেলটা বুঝি কিভাবে? এটা বুঝি এভাবে, এই রাস্তাটা কিন্তু বৃত্তাকার পথের কোনো অংশ না। জাস্ট ও যেই পয়েন্টটাতে আছে, বুঝাই বলি, এই গাড়িটা যেই পয়েন্টটাতে আছে, তো সেই পয়েন্ট থেকে কোনো একটা দূরত্ব, একটা ব্যাসার্ধ মেইনটেইন করে এরকম একটা কার্ভ নিয়ে ও ঘুরে যাবে। তার মানে এইটা হচ্ছে সেই কার্ভ যেটা আমি চোখে দেখতেছি না, বাট আমি যদি চাই একটা সেন্টারকে ধরে এই কার্ভটাকে ডিফাইন করতে পারি। এই কার্ভের উপরেও ঘুরে আসে। এটা বোঝার জন্য আমাদের একটু ছোটখাটো রাস্তার থিমটা বোঝা দরকার। যেমন ধরো, যদি আমরা তোমাকে এটা বুঝাই, নরমাল রাস্তা থেকে তুমি উঠে যাবা ফ্লাইওভারে। একবার চিন্তা করো তো, নরমাল রাস্তা থেকে ফ্লাইওভার তো বেশ উঁচু হয়। তো তুমি কি ডাইরেক্ট এক লাফ মেরে উঠে যাও? তা তো উঠো না। তোমার এখানে আস্তে, আস্তে রাস্তার সাথে এই ধীরে, 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 ধীরে তোমাকে উঠানো হয়। তার মানে নরমাল রাস্তা থেকে ফ্লাইওভার পর্যন্ত উঠার সময় তুমি কিন্তু একটা কার্ভ ফলো করে এইভাবে সেফলি উপরে উঠো। আবার নামার সময়ও কিন্তু কার্ভ ফলো করে সেফলি নামো। কারণ হুট করে উঠলে, হুট করে নামলে অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক এই সেম ঘটনাও কিন্তু রাস্তা বাঁক নেওয়ার সময়ও সত্য হয়। কিভাবে? ধরতে পারি যে এটা হচ্ছে আমাদের নরমাল টিপিক্যাল রাস্তা। মাঝখানে এই যে ২ ভাগ করে দেওয়া আছে। টিপিক্যাল রাস্তা। তুমি এভাবে যাবা,
বিশ্বাস করলাম। কিন্তু ধরো তুমি এখন এইভাবে না গিয়ে চাচ্ছ এইভাবে টার্ন নিবা, অর্থাৎ কথা মানে হইলো তোমার রাস্তা এরপরে এই দিক চলে যাবে, কিন্তু এই দেখো এই জায়গাটা একটু কার্ভ হয়ে গেছে না? তখন কি করা হয়, তখন যারা ইঞ্জিনিয়ার তারা এইভাবে ডিজাইন করে দেয় যে এই জায়গাটাকে আমরা বাঁকায় দিব, হালকা বাঁকায় দিব, এইভাবে হালকা বাঁকায় দিব, বাঁকায় ওই রোডটার সাথে আমরা মিলাই দিব। ইভেন রেলওয়েতে রেলগাড়ির জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো নিতে হয়। এই যে ছোট্ট একটু কার্ভ করলাম না, এই কার্ভটা আসলে একটা বড় কোনো বৃত্তের অংশ। কিভাবে, এটাকে আমি তোমাকে এই সাইডে এঁকে দেখাই। এই জায়গাতে আমি আঁকলাম, যে এই পাশে এঁকে দেখাই, যে ধরো এই যে এটা হচ্ছে আমাদের ট্র্যাক, আর এটা হচ্ছে আমাদের আরেকটা ট্র্যাক। এই দুই ট্র্যাককে আমরা মিলাই দিব এই একটা ট্রানজিশন এবং এই একটা ট্রানজিশন দিয়ে। যারা ভিডিও এডিটিং করো তারাও তো জানো যে একটা তোমার ফিল্মের সাইড থেকে আরেকটা তুমি যে ফিল্মের যে স্লাইডটা বা সিম্পলি দুইটা ক্লিপকে যখন মার্চ করতে যাও একটা জাম্প হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যদি মাঝখানে একটু স্মুথ কোনো ট্রানজিশন দিয়ে দেওয়া যায়, কোনো অ্যানিমেশন দিয়ে দেওয়া যায়, দেখতে ভালো লাগে। সেম কাজটা করতেছি আমরা এখানে, যে আমি এই পাশের রাস্তা থেকে যখন এই পাশের রাস্তায় যাব একটা ট্রানজিশন ইউজ করব, এবং এই ট্রানজিশনটা অবভিয়াসলি একটা সার্কুলার ট্র্যাকের অংশ। এই কথা মানে হইলো যদি আমরা খুব ভালো করে অবজার্ভ করি, এই মাঝখান থেকে যদি একটা টান দিই তাহলে ভাবা যেতে পারে এই পরিমাণের ব্যাসার্ধ মেইনটেইন করে যেটা বৃত্ত আঁকি, তখন কিন্তু এই ট্রানজিশন কার্ভটাই খুঁজে পাওয়া যাবে। এই যে এই কার্ভটা যাকে আমরা ট্রানজিশন বলতেছি, এটাকে পাওয়া যাবে। তার মানে গাড়িটা যখন এই জায়গা দিয়ে কার্ভ নিচ্ছে, সে কিন্তু একটা ব্যাসার্ধর বৃত্তের উপরের ছোটটা অংশকে ক্রস করতেছে, এটাকেই বলতেছি আমরা সেই আর। আর চিত্রের এইটাই হচ্ছে তোমার সেই আর। হোপফুলি আমি তোমাকে এখন বুঝাই বলতে পারছি, যেরকম মুভমেন্ট করতে গেলে, ট্রানজিশন করতে গেলেই কোনো না কোনো বৃত্তাকার অংশ লাগবে, বৃত্তচাপ লাগবে, যাকে সুন্দর করে বলি আমরা ট্রানজিশন লাগবে। এই জায়গাটাতেই ঘাপলা থাকে। তার কারণ তুমি আসার আগেও স্মুথ আছো, যাওয়ার পরেও স্মুথ, কিন্তু এই জায়গাটাতে এরকম করে গাড়ি বাঁকায় যায়। এই যে এই জায়গাতে গাড়ি হয়ে উঠে যায়, উঠে গিয়ে ব্যালেন্স হয়ে আবার সোজা হয়ে যায়। ঠিক আছে, তো এই জায়গাটাকে আসো আমরা একটু চেষ্টা করি বোঝার যে কিভাবে ফিজিক্স দিয়ে বা মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। ওকে ফাইন, এই চিত্রটাকে আমি একটু এখানে কাজে লাগাবো। সবাই আগে দেখো এখানে কি করি। এটা হইলো গাড়িটা যে তলের উপরে আছে, এইটা হচ্ছে আমার মেইন রাস্তা, একটু বাঁকায় গেছে, কিন্তু রাস্তা বাস্তবে এরকম আনত না হয়ে সোজা হওয়ার কথা ছিল। তাহলে এই আনত তলটাকে ফার্স্টে আমরা এঁকে ফেললাম, যে যার উপরে গাড়িটা টার্ন নিবে। এবার আমরা রাস্তাটাকে এঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের প্রকৃত রাস্তাটা, আর এটা হচ্ছে রাস্তা একটু উঁচা হয়ে গেছে সেটা। তাহলে কত কোণ করে উঁচা হয়ে গেছে, এটা আমরা যে জায়গা থেকে পাচ্ছি থিটা, এত কোণ করে এটা উঁচা হয়ে গেছে। ওকে, তাহলে আসো আমরা অ্যাজিউম করি আমাদের গাড়িটা কোথায় আছে। ধরলাম আমাদের গাড়িটা হচ্ছে এরকম কোন একটা পয়েন্টে আছে। আমি এখানটা জাস্ট ডট দিয়ে আঁকলাম, মানে অত সুন্দর করে আঁকলাম না, বোঝানোর খাতিরে। এটা হচ্ছে আমাদের গাড়িটা। তো যে কোনো বস্তুর ক্ষেত্রে তার যে ওজন, এটা কই কাজ করে, ওজন কাজ করে সোজা খাড়া নিচে পৃথিবীর কেন্দ্রের দিকে, এমজি। যখন এই গাড়িটা টার্ন নিচ্ছে অবশ্যই একটা বেগ তো আছে তার, ভি, সে ভি বেগ নিয়ে এইভাবে টার্ন নিচ্ছে, তাই না? আমরা মনে হয় বলবিদ্যার শুরুর দিকে পড়ে আসছিলাম, যখনই কেউ ভি বেগ নিয়ে একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে টার্ন নেওয়ার চেষ্টা করে, তখন তার একটা ছিটকায় পড়ার টেন্ডেন্সি কাজ করে, তাই না? এবং ছিটকায় পড়তে চায়। তো সেটাকে আমরা দেখাতে পারি এই দিক বরাবর, এবং ওই ফোর্সটাকে বলি আমরা এম ভি স্কোয়ার বাই ছোট্ট হাতের আর, তাই না? বলা যেতে পারে। কিন্তু কেন এই বস্তুটা বা গাড়িটা নিচে পড়ে যাচ্ছে না বা কেন ছিটকায় যাচ্ছে না? কারণ এই দুইটা বলকে অবশ্যই কেউ না কেউ তো আছে যে ব্যালেন্স করে দিচ্ছে, তাই না? আমরা জানি যে কোনো সারফেস বা যে কোনো তল একটা তল প্রতিক্রিয়া দেয়। এই যে তল প্রতিক্রিয়া, এটাকে বলতে পারি আমরা আর, বা সারফেস রিয়াকশন, তল প্রতিক্রিয়া। তুমি যদি চাও এই তল প্রতিক্রিয়াটাকে এই চিত্রে দুইটা উপাংশে ভাগ করতে পারো। কোন দুই উপাংশ? একটা হবে উলম্ব বরাবর এইভাবে, তো আরেকটা হবে আনুভূমিক বরাবর এইভাবে। একটু যুক্তি খাটায় চিন্তা করো, এই আর এর দুইটা উপাংশের উলম্ব উপাংশ ওজনকে নালিফাই করবে এবং আনুভূমিক উপাংশ এমভি স্কয়ার বাই আর কে নালিফাই করবে।
তো যদি আমরা অ্যাঙ্গেল চিন্তা করতে চাই যে এই অ্যাঙ্গেলটা কত, নিচে এখানে তুমি থিটা অ্যাঙ্গেল করে আছো, এই থিটা অ্যাঙ্গেলটাই আসলে এখানকার অ্যাঙ্গেল থিটা, সেম অ্যাঙ্গেলই হবে। তাহলে আমরা দাবি করতে পারি যে উপরের যে উলম্ব উপাংশ এই মানটা হচ্ছে আর কস থিটা, আর এইভাবে আনুভূমিক উপাংশটা হচ্ছে আর সাইন থিটা। এবং যেহেতু এটা গাড়ি ব্যালেন্স আছে, ঘুরে যাচ্ছে সুন্দর মতো, টার্ন নিতে পারছে, তার মানে ফোর্স গুলো ব্যালেন্স, তাই চিত্র অনুযায়ী দাবি করতেই পারি যে আর সাইন থিটা চিত্র অনুযায়ী এম ভি স্কোয়ার বাই আর, এবং আর কস থিটা ইকুয়াল টু সোজা নিচের দিকের এমজি। যদি এই দুইটাকে আমরা অনুপাত করে দেই সাইন বাই কস, তাহলে হয়ে যাবে আর আর কাটা গিয়ে টেন থিটা, এম ভি স্কোয়ার বাই আর, এম জি কাটলে এম এম বাদ হয়ে গেল, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। একটু মনে করে দেখো, আমার যতদূর মনে পড়ে তোমরা তোমাদের বইতে ব্যাংকিং কোণের প্রসঙ্গ আসলেই ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি, এরকম একটা সূত্র মনে হয় দেখে আসছো, তাই না? একদম কমন দেখা। তো এই যে ট্যান থিটা ভি স্কোয়ার বাই আর জি, এটা কি বোঝাচ্ছে? এটা এটাই বোঝাচ্ছে যখন একটা গাড়ি ভি বেগ নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে টার্ন নিতে যাবে, যদি ওই পথটা থিটা কোণ করে তুমি বাঁকায় দাও, এই যে যাকে ব্যাংকিং কোণ বলি, তখন সে সেফলি টার্ন নিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গেল, বেগ এবং ব্যাসার্ধের মধ্যে শর্ত হচ্ছে এইটা। এবার তোমাকে প্রশ্নে এটাও জিজ্ঞেস করা যেতে পারে, চিন্তা করে দেখো, যে রাস্তা যখন বানাবো তখন তো আমি এখানে চাঁদা বসায় বসায় করব না, তখন কি বলবো, রাস্তাকে একটা পাশ থেকে একটু খাড়া করে দাও, বা ধরো রেল লাইনের পাতের কথাই যদি আমরা বলি, তখন কি বলবো, এই পার্টটাকে একটু খাড়া করে দাও। এই কথা আমার হচ্ছে যে এরকম, যে ধরো এইটা তোমার হচ্ছে রেল লাইনের একটা পাত, এ তোমার হচ্ছে রেল লাইনের আরেকটা পাত। তো এই একটা পাত থেকে আরেকটা পাত কত উঁচা, মানে এই যেটা মাটির জায়গার উপরে, এই হচ্ছে আমাদের কাঠ, এই যে এটা হচ্ছে কাঠ, এগুলোকে বলা হয় স্লিপার। তো এই পাশ থেকে ওই পাশের, মানে এই পাশের লোহার অংশ থেকে এই পাশের লোহার অংশ কতটুকু উঁচা করে দিব, এটা কি হবে, এই ডায়াগ্রামটি কিন্তু আসলে এইটা। ওকে, তাহলে এখানে যদি বলি পথের দৈর্ঘ্য কতটুকু, তাহলে পথের দৈর্ঘ্য হচ্ছে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের রাস্তার প্রশস্ত বা রেল লাইনের প্রশস্ত বা রেল লাইনের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। আমরা চাইলে চিত্রে এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে ধরতে পারি, এই বিন্দুকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, অর্থাৎ রাস্তা হওয়ার কথা ছিল এটা এ আর এটা বি এইভাবে, কিন্তু বাস্তবে কি হয়েছে, বাহিরের পাটটা বা রাস্তার বাহিরের অংশকে একটু উঁচা করে দিছি, তাহলে এই বি বিন্দু উঠে গেছে একটু উঁচা হয়ে বি প্রাইম এই পর্যন্ত। এটাই কিন্তু তোমাকে পরীক্ষার প্রশ্নে জিজ্ঞেস করতে পারে যে বাহিরের পাটটাকে কতটুকু তুমি উঁচু করে দিবা। তো তাহলে যদি আমাকে ধরে নিই এটা হচ্ছে আমার জন্য এইচ, আচ্ছা কাজ করি, এইচটা এভাবে না লিখে অন্যটা কালার দিয়ে লিখি, ধরো এই পেন দিয়ে লিখলাম, এটা হচ্ছে আমার জন্য এইচ। তাহলে এই এইচ এর মানটা কত হবে, বাট সেটার জন্য আমাকে জানতে হবে এই রাস্তার দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব বা রাস্তার প্রস্থ কত। ধরে নিতে পারি আমরা এখানে রাস্তার প্রস্থ হচ্ছে নরমালি এক্স, তাহলে এবি এই অংশের মানটা হচ্ছে নরমালি এক্স। এবার একটু চিন্তা করি এভাবে, আমি আগেই বলছিলাম থিটা মানটা খুব বেশি বড় হওয়া যাবে না, থিটা খুব বেশি বড় হয়ে গেলে ইমব্যালেন্স হয়ে যাবে। থিটা খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র বলতে কত, মোটামুটি 0 ডিগ্রি থেকে এই মানটা 4 ডিগ্রি পর্যন্ত, আগে লিখে নিই, এই যে থিটা মানটা মোটামুটি 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, অতি ক্ষুদ্র। এমনটা যদি হয় তখন আমরা সাইন থিটা এবং ট্যান থিটা দুইটাকে মোটামুটি সমান বলতে পারবো। তুমি ক্যালকুলেট করে দেখো মানগুলো সমান সমান আসবে। এবার এই জায়গা থেকে বলতে পারি ট্যান থিটা এই কথার মানে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি, আর সাইন থিটার কথা মানে কি, সাইন থিটার কথা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। তো এটা হচ্ছে আমাদের এইচ আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। এই জায়গাতেই আরেকটা ব্যাপার চিন্তা করো, তোমার এই রাস্তার যে এক্স তুমি দেখতে পারতেছো, এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে, মানে যতটুকু আমাদের দূরত্ব হওয়ার কথা নর্মাল ক্ষেত্রে হচ্ছে এক্স, কিন্তু গাড়ি যখন চলবে, গাড়ি কি তোমার এই জায়গা দিয়ে যাবে? অবশ্যই না। মার্ক করে বলি, গাড়ি কি এই পথটাকে পাবে? না, গাড়ি পাবে এই জায়গাটাকে। তার মানে পথের যদি এখন বলি
প্রস্থ বা পুরুত্ব বা দৈর্ঘ্য সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই এক্সটা আর এখানে এক্সিস্ট করতেছে না। এই এক্সটা উঠে যাচ্ছে উপরে। যেই তল দিয়ে গাড়ি এখন মুভ করবে সেই তলে। এইজন্য আমরা এটাকে h/x বলবো এই জায়গাটাকে। কারণ তুমি তো এখন এই পথে টাচ করতে পারবা না। ওইটা আগে ছিল। এখন তুমি উপর দিয়ে যাবা, তাহলে হয়ে গেল h/x। তাই আমরা চাইলে পরীক্ষায় অঙ্ক করার জন্য শর্টকাটে এইটাকে ইউজ করতে পারি যে কোন রাস্তাকে কতটুকু উঁচু করে ফেলতে হবে h/x সমান সমান v²/rg। কারণ আমরা তো থিটা মানটা বের করতে পারতেছি না, তাই না? কিন্তু আমরা তো অনুপাতটাকে ধরে আগাইতে পারতেছি। এবং কেন আমি নিচের রাস্তার দৈর্ঘ্য x না বলে উপরটাকে বললাম, আশা করি বুঝতে পারছো। আগে ছিল নিচে, কিন্তু এখন তো গাড়ি যাবে উপর দিয়ে, তাহলে ও তো রাস্তা ফিল করবে অতিভুজকে। তাই আমরা অতিভুজকে এখন এক্স ধরা শুরু করলাম। আসলে কারণটা আমরা ধরতে পারছি। ঠিক আছে, সামনে আগাই। এখন আসো এই সেম ঘটনাটাই যদি আমরা গাড়ির ক্ষেত্রে না এসে সাইকেলের ক্ষেত্রে বলি। আমি ভাবতে পারো যে ভাই কেন সাইকেলের কথা উঠতেছে? তার কারণ সাইকেলের জন্য রাস্তাকে বাঁকাইতে হয় না। সাইকেল তো নিজেই বাঁকাইতে পারে। গাড়ি বাঁকাইতে পারে না বলেই তো ওকে নিয়ে এত কষ্টগুলো করলাম। তো এখন আসি সাইকেলের ক্ষেত্রে। তো ফার্স্টে ধরলাম এটা আমাদের রাস্তা, যার উপর দিয়ে সাইকেলটা চলবে। সাইকেলের যে চাকা ওইটাকে ধরে নিচ্ছি আমরা এইভাবে। নরমালি চাকা কেমন হওয়ার কথা? সাইকেল যখন একটা লোক উপরে বসে চালাবে, সাইকেলের চাকা মানুষের বডি কি সোজা এরকম হওয়ার কথা না? মানে যে এইভাবে এভাবে সোজা হয়ে যাওয়ার কথা। বাট যখন টার্ন নিবে তখন তো বডি এভাবে বাঁকায় যাবে অথবা বডি এভাবে বাঁকায় যাবে। ওকে, তো ধরলাম কোনো একটা মোমেন্টে হয়তোবা ওই লোকটা সাইকেলটাকে নিয়ে টার্ন নিচ্ছেন, তো ওই মোমেন্টে সাইকেলের চাকা একটু এভাবে কি বাঁকায় গেছে। তো এই যে বাঁকায় গেল, বাঁকায় গেলে এর মধ্যে কি কি ফোর্স কাজ করে আর সে চিন্তা করার চেষ্টা করি। সবার আগে তার যে ওজনটা খাড়া নিচের দিকে mg কাজ করার কথা, কিন্তু সে কিন্তু পড়ে যাচ্ছে না বা ছিটকা যাচ্ছে না। আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করতে হবে, সেটা হইতেছে তার ছিটকায় যাওয়ার টেন্ডেন্সি। ধরো এই সাইকেলটা আমি কিভাবে আঁকছি, এই পাশে বাঁকা আঁকছি, তার মানে ধরো তোমার দিকে যে সে আসতে থাকে এবং সে এই দিকে বাঁকায় যায়, এই দিকে বাঁকানো মানে কি তার ছিটকায় পর টেন্ডেন্সি এই দিক বরাবর। তাহলে আমাদের এখানে যখন চাকাটাকে আমরা সোজা না করে এভাবে বাঁকাই ফেলতেছি, তাহলে আমরা ধরতেছি সে অ্যাকচুয়ালি বাম দিকে বা তোমাদের ডান দিকে টার্ন নিচ্ছে। তা আমাদের ছিটকায় পড়ার টেন্ডেন্সি আছে হাতের এই দিক বরাবর, তাই না? অর্থাৎ তার আরেকটা যে বল আছে এইভাবে ছিটকায় যাওয়ার জন্য mv²/r, এটা হচ্ছে এই দিক বরাবর। কিন্তু সে পড়েও যাচ্ছে না, সে ছিটকায়ও যাচ্ছে না। এটার পেছনে রিজনটা কি? রিজনটা হইলো এই চাকাটা মাটিকে তো একটা বিন্দুতে স্পর্শ করছে, তাহলে মাটি অবশ্যই এই সাইকেলের চাকাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই প্রতিক্রিয়া বলটাকে তো আমার রাখতে হবে। তো আমি যখন ভালো করে ড্রয়িং করি জিনিসটাকে, বলতে পারি ভাই এই দিক বরাবর এইভাবে আপনার প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে। তাহলে এটাকে আমরা এখন দুইটা উপাংশে ভাগ করে ফেলি, ঠিক আগের বারের মতো। একটা উপাংশ হবে আনুভূমিক বরাবর, তো তোমার আরেকটা হবে ভাই উলম্ব বরাবর। থিটা তুমি কিভাবে নিবা? নরমালি তোমার কিভাবে বসার কথা বা সাইকেল কিভাবে চালানোর কথা? সোজা উলম্ব ভাবে চালানোর কথা। মানে উলম্ব দিক থেকে তুমি যখন একটু বাঁকায় যাচ্ছ, তাহলে উলম্বের সাথে তুমি থিটা কোণে বাঁকায় যাচ্ছ। এইজন্য যখন আমাকে অ্যাঙ্গেলটা ধরতে বলা হবে, আমরা উলম্বের সাথে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিচ্ছি। এখন যদি আমরা আরটাকে এই কোণ থেকে ভেঙে ফেলি, উপাংশ করে ফেলি, তাহলে উপরে থাকবে তোমার আর কস থিটা, আর এখানে তোমার থাকবে আর সাইন থিটা। খুবই আমি বুঝতে পারছি যে কিভাবে আর কস এবং আর সাইনটা আসলো। এখন এই বলগুলো পরস্পরকে নালিফাই করে দেয় বলেই এটা স্টেবল থাকতে পারতেছে। তাহলে এই চিত্র থেকে আমরা দাবি করতে পারি ঠিক আগের বারের মতো যে আর সাইন থিটা ইকুয়াল টু mv²/r এবং আর কস থিটা ইকুয়াল টু mg। এ দেখো আর কস থিটা mg আর সাইন থিটা mv²/r। যদি এখন এই দুইটাকে আমরা অনুপাত করে দেই, তখন বলা যাবে সাইন বাই কস মানে ট্যান থিটা, আর আর বাদ হয়ে গেল, এম এম বাদ, অথবা v² ডিভাইডেড বাই rg। সই তো? এটা হচ্ছে আমার জন্য সেম অ্যান্সার। তার মানে সাইকেলের ক্ষেত্রে আমরা যেহেতু এই নিচের রাস্তাকে বাঁকাইতে পারতেছি না, তাই সাইক্লিস্ট বা বাইক রাইডার ওনারা নিজেদেরই আমাদের বডিকে একটা নির্দিষ্ট কোণে বাঁকায় ফেলেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই কোণটা কার সাথে? এই থিটা কোণটা অবশ্যই হবে আনুভূমিকের সাথে না, এই থিটা হবে উলম্বের সাথে। তোমাকে এটা মনে রাখতে হবে। তোমাকে পরীক্ষায় ভুল করানোর জন্য স্যার জিজ্ঞেস করতে পারেন
আনুভূমিকের সাথে কত কোণ করে যেতে হবে? এটা অবশ্যই হবে উলম্বের সাথে, আনুভূমিকের সাথে না। এটা খেয়াল রাখবো আমরা। ওকে? ঠিক আছে। তাহলে এই সেম কনসেপ্ট আমরা আরেকবার ইউজ করব। কিন্তু এইবার শর্ত হচ্ছে আবারও গাড়ির ক্ষেত্রে আসবো। কিন্তু গাড়ির ক্ষেত্রে কেন আসতেছে? গাড়ি তো তল অলরেডি বাঁকানো ছিল। ঠিক আছে? এটা আমরা অনেকক্ষণ পরে বুঝতে পারবো আমি কেন পড়াচ্ছি। তাহলে আমরা আবারও গাড়ির ক্ষেত্রেই এই জিনিসটা বের করতেছি। কিন্তু শর্ত হচ্ছে গাড়ির ক্ষেত্রে হলো এটাকে আমরা গাড়ি না বলে মেইনলি বলবো যে যদি আনত তলে ঘর্ষণ থাকে তাহলে কি হবে? মানে মেইন টপিকের নামটা হচ্ছে আনত তলে ঘর্ষণ যদি থাকে তাহলে আমরা কিভাবে ব্যাংকিং কোণকে বের করতে পারবো। এবং এটা কিন্তু গাড়ি বা সাইকেল যে কোনো কারো ক্ষেত্রেই আসলে বলা যায় চাইলে। তো আপাতত সাইকেল তো বাঁকাইতে পারে, তাই আমরা সাইকেল বললাম না, বললাম গাড়ির ক্ষেত্রে। আগে এঁকে ফেলি। এই যে আনত তল ও মাটির সাথে এইভাবে থেটা কোণ করে বাঁকানো আছে। এবার ধরা যাক আমাদের একটা বস্তু, সেটা হচ্ছে ধরলাম এভাবে। এটা গাড়ি হোক, সাইকেল হোক, যা মন চায় তাই হোক, বাট নরমালি আমরা গাড়ি নিয়ে কথা বলবো। এটা এভাবে একটা ভি বেগ নিয়ে গতিশীল এবং টার্ন নেওয়ার চেষ্টা করছে। তো যখনই ভি বেগ নিয়ে গতিশীল এবং টার্ন নেওয়ার চেষ্টা করে অবশ্যই তার একটা ছিটকায় যাওয়ার জন্য mv স্কোয়ার ডিভাইডেড বাই আর এই বলটা কাজ করবে। ওজন সর্বদাই খাড়া নিচের দিকে mg এইভাবে কাজ করবেই। এগুলোকে তো আমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ থাকতেছে না। এখন তোমরা নিজেরা চিন্তা করো যে এখানে আমরা কিভাবে বাকি বলগুলোকে চিন্তা করতে পারি। এখানে একটা নতুন এক্সট্রা ফোর্সকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, যেটা এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ছিল না, তাই না? বাকি সবকিছু কিন্তু এখানেই আছে। একটু লজিক্যালি ভাবি যে কেন এই বস্তুটা প্রথমত ছিটকায় যাচ্ছে না বা কেন পড়ে যাচ্ছে না? তার অবশ্যই কারণটা হচ্ছে এইভাবে একটা লম্বা সোজা তল প্রতিক্রিয়া আর এখানে ক্রিয়াশীল, এটা বাদ যাবে না। ইভেন যদি এই বস্তুটা আমি বলি এমভি স্কয়ার আগে তুমি চিন্তা করা বাদ দাও, ও কেন নিচের দিকে পড়ে যাচ্ছে না, ওকে আটকায় রাখতেছে। কথার মানে হলো আমরা এমজি বলটাকে দুটা উপাংশে ভাগ করে নিই। এই এমজির একটা উপাংশ তল বরাবর নিচের দিকে কাজ করবে এমজি সাইন থিটা, এবং আরেকটা উপাংশ কাজ করবে তলের সাথে লম্বভাবে এইভাবে এমজি কস থিটা। সো তুমি যদি চাও, তুমি চাইলে এইখানে এই এমজিটাকে না লিখে এমজি সাইন এমজি কস দিয়েও লিখতে পারো, তাতে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? এখন আরেকটা কারণ কেন এই বস্তু নিচের দিকে গড়ায় পড়ে যাচ্ছে না, তার কারণ এমজি সাইন থিটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা বল বা ঘর্ষণ বল সেটা তল বরাবর উপর দিকে এইভাবে কাজ করবে। এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো ঘর্ষণ বল তো স্থিতি বলও হতে পারে, আবার গতীয় ঘর্ষণ বলও হতে পারে। আমরা কাকে নিব? এই অবজেক্টটা যেহেতু তল বরাবর গড়ায় পড়তেছে না, এ কথা মানে হইলো এই তল থেকে নিচেও নামে না, উপরেও ওঠে না। তার মানে এই দুই পাশের দুইটা বল কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি আমরা যে এফএস বা স্থিতি ঘর্ষণ বল এখানে কাজ করছে। এই চেহারা দেখে আমরা অন্তত যেই দাবিগুলো করতে পারি সেটা হচ্ছে এফএস সমান সমান এমজি সাইন থিটা এটা হওয়া উচিত, এবং আর সমান সমান এমজি কস থিটা এটা কিন্তু আমাদের হওয়া উচিত। আর এই যে ছিটকায় পড়ার টেন্ডেন্সি, যদি এটাকে আমরা আপাতত কিছুক্ষণের চিন্তা বাদ দিয়ে দিই, মানে এমভি স্কয়ার আর না, তুমি সোজা তল দিয়ে যাচ্ছ বাট তারপরে ছিটকায় যাচ্ছ না, সেটার জন্য এখানে কি কি দায়ী থাকতেছে সেটা তোমার হচ্ছে এমজি সাইন থিটা, এমজি কস থিটা আর এবং এফএস। সো এই কয়েকটা বলকে যদি ব্যালেন্স করে ফেলি, তো এখান থেকে বলা যাবে এম জি সাইন থিটা সমান সমান এফএস। আমি আবার বুঝাই বলি কেন এফএস, তার কারণ তুমি যখন ভি বেগ নিয়ে সোজা যাচ্ছ তুমি কিন্তু এই তলটাকে ফুটা করে চলে যাচ্ছ, কার্ভ আপাতত নিচ্ছ না, আমি কার্ভটাকে বন্ধ রাখি। তুমি সোজা যাচ্ছ, তো তোমার ওজনের নিচে একটা উপাংশ কাজ করতেছে এমজি সাইন থিটা, এবং তার ঠিক উপরে বিপরীত দিকে একটা ঘর্ষণ স্থির ঘর্ষণ বল কাজ করতেছে, যার জন্য তুমি পড়ে যাচ্ছ না। আমরা চাইলে এফএস কে আবার লিখতে পারি মিউ এস ইনটু আর, চাইলে আমরা এভাবে লিখতে পারি। আর এখান থেকে দেখতে পারতেছি আবার যে এই আর এর যে ভ্যালু সেটা হচ্ছে এম জি কস থিটা। তাহলে প্রথম লাইন থেকে আমরা লিখতে পারি যে এম জি সাইন থিটা সমান সমান মিউ এস ইনটু এম জি কস থিটা। আমরা একটা অনুপাত করে ফেলি এমজি সাইন আর এমজি কস কে, এমজি এমজি কাটাকাটি হয়ে গেল, তো পড়ে থাকলো ট্যান থিটা সমান সমান
মিউ এস। অর্থাৎ এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা যে tan থেকে বের করা যাবে এটা আমরা বুঝতে পারলাম। মানে তোমার এটা হচ্ছে সমীকরণ নং ১ আর এটা হচ্ছে সমীকরণ নং ২। ১ এবং ২ কে অনুপাত করে আমরা এই পর্যন্ত আসতে পারছি। এখন দেখো আমি যদি ঘর্ষণটা ছাড়াও চিন্তা করতাম, মানে একটু আগের এই যে কেসটা যখন দেখলাম এই যে এখানে mv²/r এবং কিভাবে r cos r sin ব্যালেন্স হয়, সেখান থেকে আমি জানতাম tan থিটা সমান সমান v²/rg। তাই আমি ওই ছবিতে আরেকবার mv²/r লিখলাম না, জাস্ট নরমালি আমি r দিয়ে কাজগুলো করলাম। তাহলে এই চিত্র হতে tan থিটা মানে v²/rg, আর এই চিত্র হতে tan থিটা মানে হচ্ছে মিউ এস। তো যদি আমি দুইটাকে মার্জ করে দেই, তা tan থিটার পরিবর্তে v²/rg সমান সমান মিউ এস এমনটা লেখা যেতে পারে। বা আরো সুন্দর করে বলতে পারি আমরা যে তুমি যদি ঘর্ষণ বল দ্বারাই ব্যালেন্স হতে চাও, শুধু ঘর্ষণ বল তোমাকে ব্যালেন্স করে দিবে, তখন তোমার যে বেগের মানটা হবে এটা হচ্ছে মিউ এস ইন্টু আর জি হোল রুট। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কোনো বাঁকানো বা আনত তলে যখন মুভ করতে যাব তখন যে সর্বোচ্চ বেগটা হতে পারবে এইটা তোমার হবে মিউ এস ইন্টু আর জি এবং হোল রুট। আশা করি আমরা এই সিম্পল জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইজি প্রুফ। তুমি চাইলে এখানে আবার mv²/r কে এনেও চিন্তা করতে পারো, ওটা আমরা করতেছি না, আমরা ইজি ওয়েতেই রাখতেছি। ঠিক আছে, তাহলে এতক্ষণ যা কিছু তোমাকে বুঝাইলাম সবগুলো কিন্তু সুন্দর মতো এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং আমি ইজি করে ব্যাখ্যা করে দিছি। তো সামারি আকারে এটা। এবং দেখো এই যে যদি ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণযুক্ত রাস্তায় তোমাকে মিউ আর জি রুট এটা নিয়ে যেতে হবে, এর চেয়ে বেশি গেলে দুর্ঘটনা হতে পারে। এটা এখানে দেখো লিখে দেওয়া আছে সামারিটা, আমি তোমাকে প্রুফ করে দেখাই দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যেতে পারি, কিছু প্রবলেম সলভ করি। একটি গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে 60 মিটার ব্যাসার্ধের একটা রাস্তায় মোড় নিতে হলে আনুভূমিকের সাথে ওই রাস্তার ব্যাংকিং কোণটা কত ডিগ্রি হওয়া প্রয়োজন। তো ফার্স্ট আগে আমরা ভিটাকে ঠিকঠাক করি, কারণ 50 কিলোমিটার পার আওয়ার তো ঠিক নাই। তো যদি আমরা কিলোমিটার পার আওয়ার কি মিটার করতে চাই, উপরে গুণ করব 1000 দিয়ে মিটার, এবং প্রতি ঘন্টা 1 ঘন্টায় কত হয় 3600 সেকেন্ড। তুমি কাটাকাটি করতে চাও, 2 শূন্য 2 শূন্য বাদ হয়ে গেল, তাহলে উপরে থাকলো 500 আর তোমার নিচে হয়ে গেল 36। বুঝতে পারছি কি হইলো, 200 বাদ হয়ে গেল। যে কাটাকাটি করতে চাই, তোমার মাথায় আসতেই পারে যে ভাই আসেন 2 দিয়ে কেটে ফেলি। হ্যাঁ, কাটা যাবে। তুমি চাইলে আরো তাড়াতাড়ি কাটা প্ল্যান করতে পারো। ঠিক আছে, যেমন ধরো যে 4 দিয়ে কাটি আমরা, 4 9 36 আর 500 কে 4 টুকরা করব। তো প্রথমবার টুকরা করলে 250, যে আরো টুকরা করি তাহলে তোমার হয়ে যাচ্ছে 125। এর চেয়ে বেশি আর কেটে লাভ হচ্ছে না, এখানে থাকুক। আচ্ছা, তাহলে আমরা ভি বের করে ফেলছি, আমাকে আর বা 60 মিটার দেওয়াই তো আছে। এখন তোমাকে বলছে যে ব্যাংকিং কোণটা বের করে দাও, ডাইরেক্ট ফর্মুলা tan থিটা সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। আর এর মান তো ঠিকই আছে 60 মিটার, জি মানে একবারও বলে নাই, তাই কি আমাদের এটা 9.8 নিয়ে করা উচিত। এই ধরনের অঙ্ক তুমি আসলে যতই ভালো হও, মেইন প্রবলেমটা হচ্ছে মুখে মুখে তুমি করতে পারবা না। দেখো আমি নিজে ক্যালকুলেট ইউজ করতেছি, কারণ সম্ভব না, যে সত্যি কথা। সো শিফট tan ভি স্কোয়ার বাই আর জি, 125/9 স্কোয়ার। আর এর মান তোমার হচ্ছে এখানে 60 আর জি এর মান তোমার হচ্ছে এখানে 9.8। তোমরা ভয় পাও না, ঢাকা ভার্সিটি পরীক্ষায় কখন এরকম উড়াধুরা মান টান আসে না, তো তুমি টেনশন নিও না। এটা করলে যে মানটা আসতেছে এটা মোটামুটি 18 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এই তো চলে আসছে 18.162। সুন্দর। এই সালে তখন ক্যালকুলেটর অ্যালাউ করছিল। ঠিক আছে, আজ এমনও হয় যে তোমার সময় ওই সালে ক্যালকুলেটর অ্যালাউ করে নাই, যেমন আসলে এখন অ্যালাউ করতেছে না, এরকম অঙ্ক তুমি দিবে না, তোমার ভয় পাওয়ার কিছু নাই। এগুলো অঙ্ক দাগাইতে যে উল্টা তুমি অঙ্ক ভুল করে আসবা, বিপদ হয়ে যাবে, কোনো মানে হয় না। একটা রাস্তা এত মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে, মানে আর আমাকে দেওয়া, এবং ওখানে রাস্তাটি এত চওড়া। বি কেয়ারফুল, এই জায়গাটা কি মিন করছে, ওই রাস্তাটি এত মিটার চওড়া এবং সেখানে কিন্তু বাঁকও নেওয়া। আরেকটা ক্লু দিছে, ভিতরের কিনারা বাহিরের কিনারা থেকে এত মিটার উঁচু। তার মানে এই রাস্তাটা যে অতিভুজ সেটি আসলে তোমাকে উল্লেখ করে দেওয়া আছে এক্স দিয়ে। আর কতটুকু বাহিরের কিনারা উঁচু বা নিচু এটাকে আমাদেরকে এইচ দিয়েই লিখে দেওয়া আছে, ব্যাসার্ধকে ছোট্ট হাতের আর দিয়ে লিখে দেওয়া আছে। তো এখন তোমাকে বলতেছে যে তুমি কত বেগ নিয়ে নিরাপদে ভাগ নিতে পারবা। আমরা ডিরেক্টলি জানি tan থিটার পরিবর্তে লেখা যাবে ভি স্কোয়ার বাই আর জি। যেহেতু এখানে থিটা মানটা মোটামুটি ছোট হয় বলেই আমরা জানি, তাই আমরা বলতে পারি
ট্যান থিটা মানেই সাইন থিটা, মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বলতে বুঝবো এখানে আমরা এই কিনার ওই কিনার থেকে কত উঁচা, ডিভাইড বাই রাস্তা যে চওড়া বা সিম্পলি অতিভুজ। তাহলে এখন আমরা বেগের মানটা বের করতেই পারি। তাহলে আর তোমাকে দেওয়া আছে 65.31, জি এর মান 9.8, এসে গুণ হবে এইচ, ভিতরেরটা বাহির থেকে 0.5 মিটার উঁচু, ডিভাইডেড বাই হচ্ছে এক্স মানে রাস্তার চওড়া বা সিম্পলি 5। এবার যে এই সম্পূর্ণ মানটাকে হোল রুট করে দেই, তখনই বের করতে পারবো এখান থেকে ভি এর মানটা কত। এটা দেখো, এটাও মুখে মুখে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু গেস করা যাবে কিভাবে, কারণ 0.5 কে 5/10 বলা যায়। এই 5 কিন্তু কাটাকাটি যাবে, আর নিচে শুধুমাত্র একটা 10 পড়ে থাকবে। সো 0.5 কে 5 দিয়ে কাটলে একটা 10 পড়ে থাকে। 9.8 কে মোটামুটি 10 বলা চলে। সো 9.8 আর এই 10 কে কাটা যেতে পারে। এবার 65 কে রুট করতে হবে। সেফটির জন্য কমায় নাও, তুমি 64 ধরে নাও, তাহলে কি 8 8 এ 64, তাহলে আমাদের উত্তরটা 8 থেকে একটু হলেও বেশি কেউ আসতে হবে। সো এইটা মুখে মুখে করা যাবে। সো এটা অ্যান্সার আসলো 8.3। সো ক্যালকুলেটর অ্যালাউ না করলে বাট এই টাইপ অঙ্ক দিলে ওগুলো আমরা করব, আদারওয়াইজ দরকার নেই করা, ঠিক আছে? সামনে আগাই। এবার দেখো ঢাকা ভার্সিটি 2020-21 প্রবলেম। একটু আগেই বলতেছিলাম না যে তুমি কিভাবে আনত তলে ঘর্ষণ ইউজ করলে অঙ্কগুলোকে করবা, এই সেই অঙ্ক যা রিটেন পরীক্ষায় আসছিল। কোশ্চেন ভালো করে পড়ি। একজন বাইসাইকেল আরোহী, তো বাইসাইকেল বলছে নাকি গাড়ি বলছে সেটা আমাদের দেখার বিষয় না, সমতল বক্র পথে ভি বেগে ভ্রমণ করছে, সাইকেলের চাকা এবং পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তুই অলরেডি বুঝে গেছো যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া মানেই আমাকে ঘর্ষণ যুক্ত রাস্তা ভাবতেই হবে। সাইকেলের উপর ক্রিয়াত বল সমূহের নাম লেখো। এই যে এইটা সুন্দর প্রশ্ন, যে কি কি বল কাজ করে এগুলো লেখো। যে তুমি যে থিওরি পড়ে আসছো, স্যার এখান থেকেই বুঝতে পারবে। তো কি কি বল কাজ করবে, তোমার ওজন কাজ করবে, প্রতিক্রিয়া বল কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে, এগুলোই তো। আচ্ছা, আর যদি বেগের মানটা 10 হয়, তাহলে মিনিমাম কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ভ্রমণ করতে পারবে বের করো। তাহলে ডাইরেক্ট আমরা সূত্র ইউজ করতে পারবো, ওই যে tan থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি, আর এটা সমান সমান ডিরেক্টলি তোমার হচ্ছে মিউ এস। তাহলে তার যে কি বের করতে বলছে, সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে। আর তাহলে ভি স্কোয়ার সমান সমান মিউ এস ইনটু আর জি, আমার এখান থেকে দরকার আর এর মানটাকে বের করা। তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ এস ইনটু জি, এটা বসাই দিব, অঙ্কটা হয়ে যাবে। তাহলে ভি এর মান কত দেওয়া আছে আমাদেরকে, 10 মিটার পার সেকেন্ড বা সিম্পলি 100, ডিভাইড বাই মিউ এস আমাদেরকে দেওয়া আছে 0.5। আর প্রশ্নে কোথাও জি এর মান আমাদেরকে 10 লিখে দেয় নাই, তাহলে আমরা 10 নিব না, এটাকে আমরা 9.8 দিয়েই ধরে নিব। ঠিক আছে? তাহলে এখন দেখো এটা কাটাকাটি কিভাবে করতে পারি। 0.5 কে হাফ না বলে উপরে তুমি চাইলে 200 লিখতে পারো, অথবা তুমি চাইলে উপরে 100 থাকুক, নিচে 9.8 অর্ধেক করলে 4.9, তুমি এভাবেও লিখতে পারো, একই কথা। উপরে 100 আর নিচে মোটামুটি 5 মানে কি 20। তাহলে আমাদের ব্যাসার্ধের মানটা রাফলি 20 মিটারের মতো হতেই পারে, কেউ তোমাকে মানা করে নাই, শেষ হয়ে গেল। এইটা বোঝানোর জন্যই যে এইটা একটা শর্টকাট আছে, ডাইরেক্ট ইউজ করা যায়, তখন আমরা প্রুফটা করে আসছিলাম। আশা করি আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে? সো থিওরি ভালো করে না পড়লে বিপদ আছে। আচ্ছা, ক্রিয়াত বল সময়ের নাম এটা বলা হয়নি, এটা হচ্ছে মুখে বলতেছিলাম যে তোমার এখানে সাইকেলের ওজনটা আছে, তোমার এখানে সাইকেলের মাটির সাথে ঘর্ষণ বলটা কাজ করতেছে, তোমার এখানে আবার প্রতিক্রিয়া বলগুলো আছে। এই তো মোটামুটি এই কয়টা লিখলেই হবে, কারণ বাকিগুলো এর সাথেই জড়িত, ঠিক আছে? আচ্ছা, ও ভালো কথা, এখানে তো তোমাকে একটু ঝামেলা পাকাইছে, এখানে টোটাল ক্রিয়াত বলের কথা বলে নাই, এখানে বলছে যে সাইকেলের উপরে ক্রিয়াত বলের নামগুলো বলো। যে এরকমটা হয়, সাইকেলের উপরে কিন্তু ওজন কাজ করে না, এটা খেয়াল করে ছিল, কারণ সাইকেলের ওজনটা হবে না, সাইকেলের উপরে ঘর্ষণটা কাজ করবে রাস্তার, এবং প্রতিক্রিয়া বলটা কাজ করবে। একটু জিনিস খেয়াল করার দরকার আছে, কথায় কথায় ফাঁক ফোকর থাকে ফিজিক্সে, এগুলা খেয়াল করতে হয়। সাইকেলের উপর বই দিছে, এটা একটু মার্ক করে রাখলাম যে কেন আমি হুট করে ওজনটাকে বাদ দিলাম, আসলে তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে কারণ। ঠিক আছে, চলো সামনে যাই। এবার যাব আমরা সংঘর্ষ, এটাকে বলতে পারি বেশ ভালো ইম্পর্টেন্ট, এটাতে তোমার যতই কম দেখাক না কেন, আমি বলবো ভাই এটা মারাত্মক ইম্পর্টেন্ট। যেমন ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2021-22 এখানে দিছে, সংঘর্ষে যাওয়ার আগে একটা বিষয় চিন্তা করা দরকার। যেমন ধরো
যদি এই দুটো বস্তুকে আমি পরস্পরের বিপরীত দিক থেকে ছুঁড়ে মারি, তখন কি হবে? এসে বাড়ি খাবে, এবং বাড়ি খেলে দেখো সাউন্ড হয়, কিন্তু শুনতে পারার কথা যে আমার মাইক্রোফোন থেকে রিসিভ হওয়ার কথা, সাউন্ড হচ্ছে কিন্তু। তার মানে সাউন্ড যে উৎপন্ন হইলো, এটা কি এক প্রকার শক্তি না? যখন সংঘর্ষ হচ্ছে, সাউন্ড উৎপন্ন হচ্ছে, মানে একটা তোমার শক্তিতে রূপান্তর কিন্তু হয়ে গেছে। এই জিনিসটা মাথায় রাখো। এবার তুমি চিন্তা করো, যখন রাস্তায় একটা সাইকেল এবং ধরো রিক্সার মধ্যে ধাক্কা লাগবে, তখন কিন্তু তাদের শুধু শব্দ উৎপন্ন হচ্ছে তা না, ওখানে কিন্তু দেখার কথা ট্যাপ খেয়ে যায়, রিক্সা ট্যাপ খেয়ে যায়, বা ধরো একটা গাড়ির সাথে একটা মোটরসাইকেল লাগলো, গাড়ি ট্যাপ খেয়ে যায়। তার মানে সাইজ কিন্তু নষ্ট হয়, সাইজ চেঞ্জ হয়। এই প্রবলেম গুলো কিন্তু তোমার দেখার কথা, মানে কমন সেন্সেই মাথায় আসা কথা। ফিজিক্সে যখন আমরা সংঘর্ষের কথা বলতেছি, এইটার উপর বেস করে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে শক্তিকে সংরক্ষিত রাখবা নাকি রাখবা না। যদি শক্তি সংরক্ষিত হয়, তাহলে এটাকে বলি আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। আমি দেখলাম শক্তি সংরক্ষিত। কোন শক্তি? আর একটু সুন্দর করে বলা উচিত গতি শক্তি, কারণ সে কি একটা গতি নিয়ে এসে ধাক্কা দিল। যে গতিশক্তি সংরক্ষিত হয়, তখন তাকে বলা হয় ইলাস্টিক অথবা সিম্পলি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি ইন ইলাস্টিক বা অনেকে বলে নন ইলাস্টিক এরকমটা হয়, মানে অস্থিতিস্থাপক সংঘর্ষ, তখন গতি শক্তি সংরক্ষিত নয়, তখন হয় এইটা। তুমি ভাবতে পারো যে ভাই, সংঘর্ষ আসলে তো আমরা ভরবেগ নিয়ে কথা বলি, ভরবেগ নিয়ে কথা বলবেন না? অ্যাকচুয়ালি সংরক্ষিত গতিশক্তি হোক আর নাই হোক, উভয় ক্ষেত্রেই মানে যে কোনো টাইপের ঘর্ষণের ক্ষেত্রেই মনে রাখতে হবে ভরবেগটা সংরক্ষিত। ভরবেগ নিয়ে কোনো ইস্যু না, ভরবেগ অলওয়েজ সংরক্ষিত। তোমাদের কোনো জটিল প্রবলেম দিলেও এই এতটুকু কথা যদি মনে রাখতে পারো, তাহলে মোটামুটি আমরা যে কোনো ম্যাথই সলভ করে ফেলতে পারবো। সো ভরবেগ অলওয়েজ সংরক্ষিত, এটা মনে রাখবো। ঠিক আছে, সামনে আগাই। দেখো, এখানে আমরা শুরুতে একমাত্রিক সংঘর্ষ নিয়ে কথা বলতেছি। এই পুরো জিনিসটা কি সুন্দর করে লিখে দেওয়া আছে, যে তুমি যদি এভাবে চিন্তা করো, দুইটা বস্তু এইভাবে এসে সংঘর্ষ করতেছে একই সরল রেখায়, এবং সংঘর্ষ হওয়ার পরেও একই সরল রেখায় তারা চলে গেল। বা এভাবে ভাবতে পারো যে একটা ধরো সাইকেল যাচ্ছে, তার পিছন থেকে একটা রিক্সা আসছে, রিক্সা এসে ধাক্কা দিয়ে দিল। অর্থাৎ তারা কিন্তু একই দিকে যাচ্ছিল, বাট ধাক্কা লাগলো, তারপরেও তারা একই দিকে যাচ্ছে। এটাকে আমরা একমাত্রিক সংঘর্ষ বলতে পারি। একই রেখায় হইতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এটা মার্ক করে দেই, যে যখনই তুমি দেখবা যে দুইটা বস্তুর বেগই একই সরল রেখায় সীমাবদ্ধ থাকবে, সংঘর্ষের আগেও সংঘর্ষের পরেও, তখন তাকে বলি আমরা একমাত্রিক সংঘর্ষ। আর যেরকমটা না হয়, তখন তাকে বলতে পারি আমরা দ্বিমাত্রিক সংঘর্ষ। সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা যায়, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক। কিসের ভিত্তিতে? এটা আমরা একটু আগে কিন্তু তোমাকে বলে আসছিলাম। তাহলে আমরা মনে রাখবো, সংঘর্ষ যেমনই হোক না কেন, আজীবনই একটা কথা সত্য হবেই, সেটা হবে ভরবেগ m1u1 প্লাস m2u2 m1v1 প্লাস m2v2, এই কথার মধ্যে কোনো ঘাপলা হবে না, এটা আজীবন সত্য কথা। আর গতিশক্তি হবে কি হবে না, এইটা ডিপেন্ড করে, মানে হাফ এম ইউ স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার এটা ইকুয়াল থাকবেও কিনা, এইটা ডিপেন্ড করতেছে তুমি কোন ধরনের সংঘর্ষ নিয়ে কথা বলো সেটার উপরে। এখন দেখো, একটু আগে যখন আমরা এই দুটা কলমকে বাড়ি দিলাম, তখন কি শব্দ উৎপন্ন হইলো না? তার মানে বাস্তবে তুমি যখনই সংঘর্ষ করবা, তুমি কনফার্ম থাকো সাউন্ড তো উৎপন্ন হবেই, ঘর্ষণ তো থাকবেই, শক্তি নষ্ট হবেই। তার মানে তুমি কখনোই দাবি করতে পারবা না বাস্তবে তুমি স্থিতিস্থাপক সংঘর্ষ করতেছো। অর্থাৎ বাস্তবে সাধারণত সবই হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, উল্টা স্থিতিস্থাপক করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। সো বাস্তবে সবই মোটামুটি বলা যায় অস্থিতি স্থাপক। কিন্তু তারপর আমরা কেন স্থিতিস্থাপকের কথা বলতেছি? কারণ অঙ্ক করতে সুবিধা হয়, বা তোমাদের সিলেবাস এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা নাই, তাই আমরা এখানে যাচ্ছি না। ওকে, চলো আমরা সামনে এগোতে পারি। একমাত্রিক সংঘর্ষটা একটু বোঝার চেষ্টা করি। ধরি আমাদের এইটা একটা বস্তু, যার ভরকে চিন্তা করলাম আমরা m1 নাম দিয়ে, আর ধরলাম এটা আমাদের আরেকটা বস্তু, এটাকে চিন্তা করলাম আমরা m2 নাম দিয়ে। এদের মধ্যে সংঘর্ষ হইতে হইলে কি কি শর্ত থাকতে পারে চিন্তা করার চেষ্টা করো। সবার আগে যদি এমনটা হয়
m1 ভরের বস্তু একটা u1 বেগ নিয়ে এই দ্বিতীয় ভরের বস্তুর দিকে গেল। দ্বিতীয় ভরের বস্তুটা স্থির অবস্থায় আছে, সমস্যা নাই, ওর দিকে গেছে, সংঘর্ষ হইতে পারে। এটা হলো আমাদের প্রথম কথা, হ্যাঁ সম্ভব। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। ধরলাম প্রথম বস্তুটাই স্থির অবস্থায় আছে আর দ্বিতীয় বস্তুটাই একটা u2 বেগ নিয়ে প্রথমটার দিকে আসলো, হইতেই পারে সংঘর্ষ, তাতেও কোনো সমস্যা নাই। আর কি কি কেস হইতে পারে সেটা হচ্ছে এইটা, যদি এখন এমনটা হয় একজনের বেগ ছিল একজনের বেগ ছিল না, এটা বাদ, এখন দুইজনেরই বেগ থাকবে, দুইজনই পরস্পরের দিকে যদি আগায় আসে, এইভাবে u1 বেগ নিয়ে আর আরেকজন u2 এইভাবে u2 বেগ নিয়ে, সংঘর্ষ মাস্ট হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি 3টা কেস বলছি, এখন লাস্ট ওয়ান চতুর্থ খালি একটা কেস করা বাকি আছে। আচ্ছা, সেটা হচ্ছে আমরা কাজ করি, এটাকে মুছে এই জায়গাতে লিখে দেই। সেটা হচ্ছে এইভাবে, যদি এমনটা হয় ফোর্থ কেসে, নাম্বার 4, যে কোনো একটা বস্তু আরেকটা বস্তু দিকে যখন যাচ্ছে, যে পিছনে তার বেগটা বেশি। এই কথা মানে হইল, ধরো u1 বস্তুটা মানে m1 বস্তুটা u1 বেগ নিয়ে ডান দিকে যাচ্ছে, আর দ্বিতীয় যে বস্তুটা m2 এটা u2 বেগ নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কারণে যদি এমনটা হয় পিছনে যে আছে তার বেগটা বেশি, তখন যে তোমার সংঘর্ষ হওয়া পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। তাই বলতে পারো টোটাল আমরা এখানে 4টা কেস দেখতে পারছি যে কিভাবে বেসিক্যালি একমাত্রিক এই সংঘর্ষগুলো হতে পারে। এই 4টা কেস আমরা এখানে মাথায় রাখলাম। আচ্ছা, এইবার এই 4টা কেসকে আমরা স্পেশাল ওয়েতে সাজাবো। আমি একটু পরেই বলতেছি কিভাবে, তাকে লিখে রাখি 1 2 3 4। সেটা হইলো, আগে সূত্রটা বলে নিই। এটা এরকম, আমরা জানি একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে m1 u1 প্লাস m2 u2 সমান সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2, ভরবেগ সংরক্ষিত এমনটা। এবং যেহেতু আমরা স্থিতিস্থাপক বলে ফেলছি, এই কথা মানে গতিশক্তি চিন্তা করি, হাফ এম ইউ স্কোয়ার যোগ হাফ এম ইউ স্কোয়ার। দুইটা বস্তুর ক্ষেত্রেই আদি গতিশক্তি সমান সমান দুইটার ক্ষেত্রেই হাফ এম ভি স্কোয়ার যোগ হাফ এম ভি স্কোয়ার। দুইটারই গতিশক্তি শুরুতে এবং শেষে সংরক্ষিত হইতে হবে। এত কিছু লিখতে গেলে পরীক্ষার হলে তুমি শহীদ হয়ে যাবা। এই দুইটাকে কম্বাইন্ড করে আমরা একটা ফর্মুলা বানাইতে পারি, তো শর্ত হচ্ছে স্থিতি স্থাপক হইতে হবে, নাহলে কিন্তু হবে না। স্থিতি যদি হয় তখন আমরা চাইলে এত কষ্ট না করে ইজি করে শেষ বেগের মানটা বের করতে পারি। তো যখন বের করব মনে রাখবো পদ হবে দুইটা, এটা একটা পদ এবং তার সাথে এটা আর একটা পদ। পদ যেইটাই হোক সব সময় নিচে দুইটা ভরকে যোগ করবা, m1 প্লাস m2, m1 প্লাস m2, এটা হবে। এখন উপরে কি হবে এইটা ডিপেন্ড করবে কারটা জানতে চাও। যেমন তুমি এখানে v1 প্রথমটার বেগ জানতে চাচ্ছ, তাই প্রথমটার ভর থাকবে আগে, তারপরে বাকি সবকিছু সেম, m1 মাইনাস m2। তুমি প্রথমটার ক্ষেত্রে শেষ বেগ জানতে চাইছো, তাই তুমি দিবা এখানে u1, অর্থাৎ যারটা বের করতে চাচ্ছ তার ভর থেকে বিয়োগ করবা, তার আদি বেগটাকে গুণ করবা। কিন্তু দ্বিতীয় পদে পুরা উল্টা ঘটনা ঘটবে, প্রথমটার জানতে চাও তাই দ্বিতীয়টার ভর বসাবো, দ্বিতীয়টার আদি বেগ বসাবো। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট প্রুফ। যদি আমরা ভরবেগ এবং গতিশক্তিকে সংরক্ষিত করি, দুইটা মিলে এরকম চেহারা মাস্ট পাওয়া যাবে। ঠিক একইভাবে এখন যদি আমরা দ্বিতীয় বস্তুর বেগটাকে বের করতাম, মানে শেষ বেগটাকে বের করতাম, তখন কি অবস্থা হইতো, উপরে আমরা লিখতাম m2 মাইনাস m1 এবং গুণ করতাম u2 দিয়ে, মানে যারটা জানতে চাই তার থেকে বাদ দিব এবং তার আদি বেগকে গুণ দিব। সো m2 মাইনাস m1, নিচে অ্যাজ ইউজুয়াল m1 প্লাস m2 এবং তার সাথে উপরে হবে আরেকজনেরটা 2m1u1 ডিভাইড বাই m1 প্লাস m2। এই দুইটা শর্টকাট যদি মনে রাখতে পারো তা তুমি পরীক্ষায় ডিরেক্টলি শেষ বেগের মান
খুবই ইজিলি বের করতে পারবা, মানে খুব তাড়াতাড়ি বের করতে পারবা। এখন এই সংঘর্ষ হওয়ার যে শর্তগুলো ছিল, সেই যে শর্তগুলো ওটা আমি অলরেডি বাম পাশে সবুজ কালার দিয়ে লিখে দিয়েছিলাম। মানে হয়তো তোমরা একই দিকে যাবা বা ভিন্ন দিকে যাবা বা স্থির রাখবা, এর বাহিরে কিন্তু আর কোনো কেস নাই। এইগুলো হইলেই তোমাদের সংঘর্ষ হয়ে যাবে। কিন্তু কিছু স্পেশাল কথাবার্তা আছে। স্পেশাল কথাবার্তা বলতে, ধরো যদি আমরা ৩ এবং ৪ নিয়ে কথা বলি, ৩ এবং ৪ এই দুই কেসে যে একজন স্থির আরেকজন এসে ধাক্কা মারবে, তখন কি হইতে পারে? তো ধরো আমরা একটা স্পেশাল কেস নিয়ে কথা বলি। তো স্পেশাল কেসের শর্তটা হচ্ছে প্রথমটা, যে যদি দুইটা বস্তুর ভর সেম হয়, if m1 equals to m2, এবং আমরা ধরে নিচ্ছি ৩ নাম্বারের ক্ষেত্রে অথবা ৪ নাম্বারের ক্ষেত্রে যে কোনো একটাকে ধরতেছি। আমরা ৩ নাম্বারটাকেই ধরলাম, যে দ্বিতীয় বস্তুর বেগটা হচ্ছে 0। তাহলে v1 যদি আমরা বের করতে চাই, দেখো যদি আমরা v1 বের করতে চাই, মাথায় রাখবো আমরা u2 কিন্তু 0। যদি u2 0 হয় তাহলে এই দ্বিতীয় পদটা পুরাটাই 0 হয়ে গেল। এবং এইখানে খেয়াল করে দেখো, যদি আমরা এখন বিয়োগটা করি, m1 মাইনাস m2, m1 প্লাস m2, যেহেতু দুইটা ভরও সেম, 0 হয়ে গেল, u2 0, 0 হয়ে গেল, তার মানে v1 সমান সমান 0 হয়ে গেল। অর্থাৎ প্রথম বস্তুটা আসছে, দ্বিতীয় বস্তু স্থির, এসে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে কিন্তু প্রথম বস্তুটা থেমে গেছে। তাহলে এখন দ্বিতীয় বস্তুর কি হবে? কমন সেন্স কি বলে? আসলো, বাড়ি মারলো, চলে গেল। তার মানে প্রথম বস্তু এসে ধাক্কা মারলো, থেমে গেল, আর দ্বিতীয় বস্তুটা চলে গেল। তাহলে আমরা বের করব দ্বিতীয় বস্তুটা কত বেগ নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা চেক দিলাম যে v1 কিন্তু আমার 0 হয়ে গেছে। তাহলে এখন আমরা বের করব v2 এর কি অবস্থা। v2 এর ক্ষেত্রে আসি, যেহেতু দুইটা ভর সমান, তাহলে m2 m1 কে বিয়োগ করলে 0 হয়ে যাবে, আমার দরকারই নেই। আমি যাই দ্বিতীয় পদের কাছে, কি পাবো? 2 m1 u1 m1 প্লাস m2। যেহেতু ভরের মানগুলো সমান, মানে m1 m1 এবং m2 তিনটা মানই যেহেতু সমান, তাই বলতে পারি, মুছে গেল, আমি আবার লিখে দিচ্ছি, সমস্যা নাই, 2m1। তাহলে উপরে m1 আর নিচের দুইটা m2, এটা কাটাকাটি করে এটা হাফ হয়ে গেল, 2 2 কাটাকাটি হয়ে গেল, পড়ে থাকলো শুধুমাত্র এখান থেকে u1। অর্থাৎ দ্বিতীয় বস্তুটার শেষ বেগ হয়ে যাচ্ছে প্রথম বস্তুটার আদি বেগ। এই নাও, দেখো তো বুঝতে পারছো কিনা? যদি আমরা ৩ নম্বরের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি, দুইটা ভর সমান এবং দ্বিতীয় বস্তুটা স্থির, তাহলে সংঘর্ষ হওয়ার পরে প্রথম বস্তু থেমে যাবে এবং দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর আদিবেগ নিয়েই চলে যাবে। ঠিক এই সেম ঘটনা তুমি কিন্তু ৪ নম্বরের ক্ষেত্রেও ঘটাইতে পারো, যে যদি m1 আর m2 সমান হয়ে যায়, তখন কি হচ্ছে? তখন দ্বিতীয় বস্তু এসে প্রথমটাকে ধাক্কা দিচ্ছে, তাহলে দ্বিতীয় বস্তুটার শেষ বেগ হয়ে যাবে 0, আর প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তু যত বেগ নিয়ে আসছিল তত বেগ নিয়েই চলে যাবে। বুঝতে পারলাম? এই যে স্পেশাল আমি লিখলাম ৩ এবং ৪ নং, এই দুইটাকে ধরে এদের সুন্দর নাম আছে। এই সুন্দর নামটা হচ্ছে বেগ বিনিময়। অর্থাৎ সমভরের বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ, তখন তারা পরস্পর বেগটাকে বিনিময় করে ফেলে। এখানে ভরগুলাকে সমান ধরতেই হবে, সমান না ধরলে বেগ বিনিময় মরে গেলেও হবে না। ঠিক আছে? আর বেগ ডাজন্ট ম্যাটার, 0 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ও জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এটা ওর ওটা ওর। ওকে? আর বাকি সকল ক্ষেত্রে মানে এই u1 u2 এদের জন্য তেমন আলাদা করে কিছু বলার দরকার নাই। শুধু একটা বিষয় চিন্তা করার দরকার আছে, সেটা হলো যদি আমরা এখানে নাম্বার 2 কেসটায় খেয়াল করি, u1 টা ডান দিকে, u2 টাও ডান দিকে, তাহলে আমাদের সূত্রে কোনো সমস্যা নাই, মানে একই দিকে আছে। কিন্তু ১ নাম্বারে প্রবলেম আছে, কারণ ১ নাম্বারে u1 টা ডান দিকে আর u2 বাম দিকে। তার মানে যে কোনো একটাকে নেগেটিভ ধরতে হবে। আমি লিখে রাখতেছি যে ফর্মুলায় যে কোনো একটি বেগ ঋণাত্মক, এটা ধরে
তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। কোথায় বসাবা? এই সূত্রে E1 এবং E2 এর মধ্যে যাকে বঞ্চায় মাইনাস বসাবো, আমরা উত্তরটা পেয়ে যাব। বুঝতে পারছি? সো তোমাদের পরীক্ষার জন্য এটি অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট ছিল। তো আমি একটা পেজের মধ্যে সবগুলোকে নিয়ে আসছি যেন তুমি এক জায়গায় সবগুলো দেখতে পারো। এখন যদি সেম ঘটনা আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে ঘটাতে চাই তখন কি অবস্থা হতে পারে? এটা তোমরা অলরেডি দেখছো ছোটকালে ক্যারাম গুটি খেলার কথা। তো ধরলাম এটা হচ্ছে আমাদের স্ট্রাইকার, যেটাকে দিয়ে আমরা হিট করব। এখন যেই গুটিকে হিট করব সেটাকে ধরলাম যে ও এইখানে এরকম কোন একটা জায়গাতে আছে, এই ধরলাম এটা। তো যদি স্ট্রাইকারটা যে ওকে এইভাবে এক্স অক্ষ বরাবর, মানে আমাদের চিত্র অনুযায়ী এরকম এক্স অক্ষ বরাবর গিয়ে হিট করে, হিট করার পরে তুমি আশা করতে পারো যে যেই সরল রেখায় সংঘর্ষ হবে তারা সেই সরল রেখাতে এক্সিস্ট করেই চলে যাবে, কিন্তু এমনটা নাও হতে পারে। অনেকগুলো কারণ আছে কেন নাও হতে পারে। তো শুরুতে ধরলাম যে তারা হিট করার পরে এই যে স্ট্রাইকারটা এই জায়গাতে এবং আমাদের যে নরমাল ক্যারামের গুটি সেটা হচ্ছে এই জায়গাতে, 1 2 3 সংঘর্ষ হইলো। এটা সংঘর্ষের পূর্বে, এটা সংঘর্ষের মুহূর্তে, আর এবার আমরা রাখবো সংঘর্ষের পরে। তো ধরলাম যে স্ট্রাইকারটা হিট করার পরে এরকম কোনো একটা দিকে চলে গেল, ধরলাম আর কি যে স্ট্রাইকারটা আমাদের 1 2 3 4 এরকম কোন দিকে চলে গেল, আর আমাদের যে ক্যারামের গুটি সেটা হয়তোবা এরকম কোনো একটা দিক দিয়ে চলে গেল, এই যে এইভাবে। তাহলে আমরা এই চিত্র হতে বলতে পারি আমাদের কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়া করছে। এইখানে তোমার হচ্ছে একটা অ্যাঙ্গেল ধরলাম θ1, আরেকটা অ্যাঙ্গেল θ2। তখন এখানে কিন্তু তুমি দুইটা অ্যাঙ্গেল ক্রিয়া করে তুমি কিন্তু দুই দিকে সরে গেছো। তাই নিঃসন্দেহে এই সংঘর্ষের আগে, সংঘর্ষের মুহূর্তে এবং সংঘর্ষের পরে সবসময় তুমি কিন্তু এক সরলরেখার উপরে ছিলা না। তখন আমি কি করতে পারি? তখন আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে ভাবতে পারি এইভাবে যে জিনিসটার বেগগুলোকে দুই ভাগে ভাগ করব। অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এই কথায় কোনো সমস্যা নাই। সমস্যা যেখানে হবে সেটা হচ্ছে দিক নিয়ে। আমরা এখানে দিকটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। একবার হবে u1x u2x v1x v2x, অর্থাৎ ভরের তো আর কোনো ডিরেকশন হয় না, বাট বেগগুলা একবার সব বসাবো এক্স অক্ষকে ধরে ধরে। তো আরেকবার বসাবো m1 m2 কে y অক্ষ ধরে ধরে, কারণ এখানে আমরা দ্বিমাত্রিক নিয়ে কথা বলতেছি, আমরা কিন্তু ত্রিমাত্রিক নিয়ে কথা বলতেছি না। তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। মেইন লেখায় কোনো প্রবলেম নেই, প্রবলেম হলো সাথে এখন u1y u2y v1y v2y, অর্থাৎ যে অক্ষে আছে তাকে সেই অক্ষে বসাই দিব। তাহলে একটা হবে আমাদের এক্স অক্ষ বরাবর এবং আরেকটা আমরা পাবো ওয়াই অক্ষ বরাবর। দুইটা অক্ষ বরাবরই ভরবেগকে সংরক্ষিত রাখবো এবং কোলে অঙ্কটা মিলে যাবে। কারণ তোমার এটা যা হবে চিত্র অনুযায়ী দেখে দেখে আমরা বসাবো, কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষাতে বা যে কোনো ভার্সিটি পরীক্ষাতে এইটা দেওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তার কারণ তুমি নিজে দেখেই বুঝতে পারতেছো এতগুলা যদি পদ থাকে লিখবো কোথায়, আর 1 মার্কের অঙ্কে তো এত কিছু দেওয়ার কোনো যুক্তি নাই। কিন্তু যেটা আমি চাচ্ছি তুমি চিন্তা করো সেটা হইলো আমরা যদি এরকম দুই ভাগে না লিখে একবারে লেখার অ্যাটেম্প্ট নেই, ওইটা কিন্তু সম্ভব। কিভাবে? আমরা ভরবেগটাকে ভেক্টর রূপে লিখবো, তাহলে কিন্তু ইজি হয়ে যাচ্ছে। অর্থাৎ m1 u1 ভেক্টর যোগ m2 u2 ভেক্টর সমান সমান m1 v1 ভেক্টর যোগ m2 v2 ভেক্টর। এই লেখার মধ্যে আমি যদি ভেক্টর আকারে লিখছি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যত কিছু আছে সব কিন্তু একবারে ঢুকে যাবে। তুমি যোগ বা বিয়োগই তো করবা, মানে আই জে কে ধরে করবা, তাহলে এত 2-3 বার করে তো করার দরকার নাই। তাই মনে রাখবো এমসিকিউ পরীক্ষাতে এরকম ভরবেগের ভেক্টর রূপটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার বের করা যায়, আর রিটেন পরীক্ষা হলে আবার এক্স ওয়াই দিয়ে করলে খুব তাড়াতাড়ি বের করা যায়। ডিপেন্ড করে অঙ্কের উপরে, না দেখে কখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। ওকে, তারপর কিছু অঙ্ক করা ট্রাই করি এখন। এতক্ষণ যেই কথাগুলো তোমাদেরকে আমি বুঝাই বলছি সবগুলাকে এখানে সামারি করে এই যে স্পেশাল কেসের আন্ডারে লিখে দেওয়া আছে, তুমি যেন একবার দেখতে পারো। আমরা এই 3 নাম্বার কেসটাকে নিয়ে অনেক কথা বলছিলাম যে ভর যদি সমান হয় তখন তাদের মধ্যে বেগ বিনিময় হয়। এটা নিয়ে আমি একদম তোকে লিখে লিখে বুঝাই বলছিলাম, কিন্তু স্পেশালের যে প্রথম 2টা কেস এটাকে আমি তখন লিখি নাই, এখন তোকে মুখে বুঝাই বলতেছি।
সেটা হলো এইভাবে, যদি কখনো এমনটা হয় যে কোনো একটা ভর আরেকটা ভরের কম্পেয়ারে মারাত্মক বড়, মানে M1টা প্রচন্ড ভারী আর M2 তার কম্পেয়ারে অনেক হালকা, বুঝার খাতিরে তুমি চাইলে এইভাবে ভাবতে পারো যে ধরো প্রথম কেসটার জন্য, মানে এখানে আমরা M1 বলতে একটা ট্রাক বুঝবো, একটা ট্রাক তো মোটামুটি 2000-3000 কেজি হইতেই পারে। আর M2 বলতে আমরা সিম্পল একটা পিং পং বলকে বুঝবো বা একটা ছোট্ট রাবার বলকে বুঝবো। এবার তুমি চিন্তা করে দেখো তো, ট্রাকের কম্পেয়ারে এই রাবার বলটা কি অনেক হালকা, এবং U10, তার মানে ট্রাকটা কেমন আছে, ট্রাকটা স্থির অবস্থাতে আছে, ট্রাকের কিন্তু কোনো নড়াচড়া নাই। এইবার তুমি যদি একটা পিং পং বল বা রাবার বলকে, এই দেখো এখানে U2 কিন্তু উল্লেখ করা নাই, তার মানে এই রাবার বলটাকে একটা U2 বেগ নিয়ে ছুঁড়ে মারো, তোমার যা মন চায় তুমি যেই বেগ দিয়ে মারবো। এবার কমন সেন্সে ভাবো তো, ট্রাককে যদি রাবার বল দিয়ে ছুঁড়ে মারি, ট্রাকের কিছু যাবে আসবে, কিছুই যাবে আসবে না। তার মানে ট্রাকটা শুরুতেও স্থির ছিল, পিং পং বলের সাথে সংঘর্ষ হওয়ার পরেও ট্রাকটা স্থির থাকবে, কোনো নড়াচড়াই করবে না, এই জন্য V1টা হবে 0। কিন্তু যদি বলি পিং পং বলের কি অবস্থা হবে, এ যত স্পিড নিয়ে যাবে বাড়ি খেয়ে আবার অত স্পিডেই ব্যাক আসবে। তার মানে পিং পং বলের শেষ বেগ হবে আদি বেগেরই সমান, কিন্তু ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ একই বেগ নিয়ে উল্টা পাশে ফেরত আসবে। এই জন্য পিং পং বলের বেগ হবে আদি বেগের মানের সমান, বা দিক হবে উল্টা, বুঝছি? ঠিক একইভাবে এখন যে আমরা চাই, তাহলে দ্বিতীয় কেসটাকেও জাজ করতে পারি। দ্বিতীয় কেস দেখো তো কি হয়েছে, দ্বিতীয় কেসটাতে উল্টা, এবার M1 মারাত্মক ছোট আর M2 মারাত্মক বড়, এক্স্যাক্টলি উল্টা হয়ে গেল। তাহলে আমরা কেস চিন্তা করতে পারি, আগে দেখে নাও U1টা 0, মানে যে হালকা বস্তু সেটা কিন্তু বেগ অনেক অনেক শূন্য। যেমন ধরে নাও রাস্তায় কোনো একটা পাথরের টুকরা পড়ে আছে, ছোট একটা পাথরের টুকরা, বা তুমি সিম্পলি পাথরের নুড়িও বলতে পারো চাইলে, এটা স্থির অবস্থায় পড়ে আছে। এবার যদি কোনো ট্রাক এসে এটাকে হিট করে, M2 মানে অনেক ভারী, তার ট্রাক তো পাথরের নুড়ি কম্পেয়ারে যথেষ্ট ভারী, এবং এটা একটা সামথিং বেগ নিয়ে আসবে, U2 বেগ নিয়ে আসবে, এসে হিট করে। এবার চিন্তা করো কি হওয়ার কথা, ট্রাক যেহেতু অনেক ভারী, ও কিছু টেরি পাবে না কি হয়েছে, মানে ট্রাকের বেগ U2, ও যেই বেগ নিয়ে আসছে ও ওভাবেই চলে যাবে, ওর কিছুই যাবে আসবে না। কিন্তু যে নুড়ি, ওর কিন্তু খবর আছে, মানে U1 যার ছিল 0, নুড়ি ছিল স্থির, ও লিটারেলি ডাবল স্পিড নিয়ে ছিটকায় যাবে। অ্যাক্সিডেন্ট দেখা কথা, যখন হাই স্পিড ট্রেন বা কোনো গাড়ি এসে ভুলে কোনো ব্যক্তিকে ধাক্কা মেরে দেয়, লিটারালি ওই মানুষটা কিন্তু ছিটকায় যায়, পুরো উড়ে যায়। যদিও গাড়ির সাথে মানুষের ভর এত কম বেশি না, বাট তারপর বললাম আর কি, ট্রেন দিয়ে চিন্তা করলেও ভাবতে পারো, মানে উড়ে যাবে। বা তুমি ভাবার জন্য ওটা ফুটবল দিয়ে চিন্তা করো, একটা গাড়ি এসে ফুটবলকে হিট করলো, স্থির ফুটবলকে, ফুটবল ডাবল বেগ নিয়ে চলে যাবে। অর্থাৎ যাকে তুমি হিট করলা হালকা বস্তু, সে ডাবল স্পিড নিয়ে যাবে। কার ডাবল স্পিড? দ্বিতীয় বস্তুটার ডাবল স্পিড। আর যে বেশি বেগ নিয়ে আসতেছিল, যার ভর বেশি, সে যত বেগ নিয়ে আসছে তত বেগ নিয়ে চলে যাবে, তার কোনো পরিবর্তন হবেই না, অর্থাৎ V2 সমান সমান U2 থেকে যাবে। এই তিনটা হচ্ছে একদম স্পেশাল কেস। তুমি এগুলা কিভাবে প্রুফ করতে পারবা? সবগুলোকে প্রুফ করতে পারবো আমরা এই স্পেশাল সূত্রকে দিয়ে, যে V1 বের করা যায় এবং V2 বের করা যায়। কোনটা উপরে কোনটা নিচে এবং কেন হয়, এটা আমি তোমাদেরকে আগের পেজে সামারি করে বুঝাই আসছিলাম, ঠিক আছে? তো চলো সামনে আগাই, কিছু প্রবলেম সলভ করি। 40 এবং 60 কেজি ভর দুটা বস্তু 10 এবং 5 বেগে পরস্পরের বিপরীত দিকে, এই যে এখানে সমস্যা, পরস্পরের বিপরীত দিকে, তার মানে একজনকে প্লাস বললে আরেকজনকে মাইনাস বলতে হবে। তাই ধরলাম 10 মিটার পার সেকেন্ড পজিটিভ, 5 মিটার পার সেকেন্ড নেগেটিভ, একে অপরকে ধাক্কা দিল এবং বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে, মিলিত বেগ বের করতে বসে। এটা হলে ইজি। তাহলে 40 কেজি ভর M1 U1, তার বেগটা হচ্ছে 10, প্লাস 60 কেজি ভর M2, তার সাথে U2, কিন্তু বিপরীত দিক হওয়ার কারণে 5 টাকা দিলাম মাইনাস। তাহলে M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 প্লাস M2, 40 এবং 60 যোগ করলে হয় 100 কেজি, এবং যুক্ত হয়ে তারা ভি বেগ নিয়ে চলে যাবে, মানে মিলিত বেগটাকে ভি ধরলাম আমরা। তাহলে এখানে কত হচ্ছে 400, আর এখানে কত হচ্ছে 300, মানে 5 6 30, বিয়োগ করে তোমার কত হচ্ছে
100, তাহলে 100 ভি মানে 100 বা ভি মানে 1, উত্তরটা হবে 1। যেহেতু মানটা পজিটিভ আসছে, অর্থাৎ 40 কেজি ভরের বস্তুটা ধরলাম হাতের ডান দিকে যাচ্ছিল, তার মানে ধাক্কা লাগার পরে মিলিত বস্তুটাও হাতের ডান দিকে যাবে। অর্থাৎ সাইনের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো আলটিমেটলি কি ঘটনা ঘটবে। ওকে, 5 কেজি ভরের রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটা বুলেট 1000 মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায়, পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? যেহেতু পিছন থেকে বলেই দিছে, তার মানে পশ্চাৎ বেগ কনফার্ম, তাহলে রাইফেলের ভর বেগ সমান সমান গুলির ভর বেগ। নাকি জিজ্ঞেস করছে রাইফেলের পশ্চাৎ বেগের মান, তাহলে আমরা উপরে গুলির ভর বেগকে গুণ করব। গুলির ভর হচ্ছে 20 গ্রাম, তাই 1000 দিয়ে ভাগ, গুণ করব কি দিয়ে? ওই গুলিটার বেগ দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড, ভাগ দিব কি দিয়ে? রাইফেলের ভর দেওয়া আছে 5 কেজি, তাহলে 1000 1000 ক্যান্সেল হয়ে গেল এবং 4 5 20, তাহলে বেগটা পাওয়া গেল 4 মিটার পার সেকেন্ড। সো আচ্ছা, অ্যান্সার বি 4 মিটার পার সেকেন্ড। 4 কেজি ভরের একটা বস্তু 2i + 3j মিটার পার সেকেন্ড বেগে এবং 6 কেজি ভরের অপর একটা বস্তু -4i - 6j বেগে চলাকালীন সংযুক্ত হলে তাদের একত্রে কত বেগে চলার কথা? মানে মিলিত বেগ, এটা আমরা কনফার্ম, কিন্তু প্রবলেমটা কোথায় দেখো? প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু বেগগুলোকে ভেক্টর আকারে দেওয়া আছে। তোমাদের হয়তো আমি কিছুক্ষণ আগেই বুঝাই বলছিলাম না যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে তুমি এক্স ওয়াই তে আলাদা করে কইরো না, কনফিউজ হয়ে যাবা, তার চেয়ে ভেক্টর রূপ থাকলে ভেক্টর রূপ ধরে সলভ করবা। তাহলে আমরা এখানে ওই কাজটাই করব, যে আমরা লিখব m1u1 ভেক্টর যোগ m2u2 ভেক্টর সমান সমান ভরদ্বয়ের যোগফল m1 প্লাস m2, দুইটা মিলে একটা বেগ পাবে ভি ভেক্টর। এভাবে লিখবো আমরা। তার মানগুলো বসাই, m1 হচ্ছে 4 আর e1 হচ্ছে এইটা, তো যদি 4 দিয়ে গুণ করি, 4 2 8, 8i, 3 4 12 j, এখন তার সাথে যোগ করতে হবে আমাদের m2u2, তাহলে 6 কেজি আর তোমার 4, 4 6 কত হয়? 24, কিন্তু -24i, এখানকার 6 ওইখানকার 6, 6 6 36 -36 j সমান সমান ভরদ্বয় যোগফল 4 কেজি 6 কেজি মানে তোমার হচ্ছে 10 কেজি, তার সাথে ফাইনাল বেগ। একটু যদি যোগ বিয়োগ করা যায়, এখানে 8i 24i, তাহলে কত হয়? -16, 10 দিয়ে ভাগ করলে -1.6i, 12j 36j, তাহলে -24, 10 দিয়ে ভাগ করলে -2.4j ইকুয়াল টু ভি ভেক্টর। তাহলে আমরা কিন্তু ভেক্টর বের করে ফেলছি, -1.6 আর -2.4। সমস্যা হইল যে আমার তো এখানে এ বি সি ডি কোথাও তো আইজে দিয়ে দেওয়া নাই, মান দিয়ে দেওয়া। তাহলে আমরা জানি ভেক্টরের মান বের করতে হয় উপাংশগুলোকে স্কোয়ার করে যোগ করতে হয়। তাহলে 1.6 আর 2.4 স্কোয়ার করে যোগ করে রুট দিব। তুমি ভাবতে পারো ভাই মাইনাস গুলা কই গেল? দরকার নেই তো, কারণ মাইনাস কে স্কোয়ার করলে প্লাসই তো হয়, তাই না? সমস্যা কি? এখন যদি বলো ভাই এটাও বুঝছি, কিন্তু মান বের করবো কেমনে? এটা আসলেই প্যারা হয়ে যাবে। মানে 1.6 আর 2.4 এগুলাকে তুই যে বের করতে যাও, মুখে মুখে করা যাবে না তা না, প্রচুর সময় যাবে। তার চেয়ে আমরা একবারে করে ফেলি, 1.6 আর তোমার হচ্ছে 2.4 স্কোয়ার করলাম, করে রুট দিলে মানটা আসে 2.88। কোথায়? অ্যান্সারের সাথে 2.88। তুমি নিয়মটা বুঝে রাখো, তুমি এখানে মান নিয়ে কনফিউজ হইও না। ওকে, এবার যাই আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 প্রবলেমে। 90 কেজি ভর একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে আসা, এই যে দিক চেঞ্জ হয়েছে, বিপরীত দিক থেকে আসা 30 কেজি ভরের আরেকটা গাড়িকে ধাক্কা দিয়ে বসে। সংঘর্ষের পর গাড়ি দুটি থেমে গেলে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত ছিল? বা তোমাকে বেসিক্যালি ইউ2 বের করতে বলা হচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 প্লাস m2 ইন্টু ভি। আমি বলতে পারো ভাই এটা কি করলেন, m1 প্লাস m2 কেন করলেন? মানে আমাকে বলছে যে গাড়ি দুইটি থেমে গেলে, তাহলে আমি যদি একে একটা বস্তু ধরে থামাই দেই কোনো সমস্যা নাই, বা যে আমি m1 v1 m2 v2 ধরি,
তাতেও সমস্যা নাই, তার কারণ থেমেই তো গেছে। তা আমি জাস্ট লিখলাম একত্রিত করে, ঠিক আছে, লেখার জন্য। অথবা সেফটির জন্য কাজ করি, এভাবে লেখার দরকারই নেই, যেহেতু থেমেই যাবে তাহলে পরে কিছু থাকবেই না, কোনো ঝামেলাই পাকাই নেই, দরকার নেই। এখন তাহলে আমরা কি জানি, পক্ষান্তর করব, পক্ষান্তর করলে আমাদের ইউ2 মানটা বের হয়ে যাবে। তাহলে ইউ2 সমান সমান আসবে m1u1 ডিভাইডেড বাই m2 এবং একটা ঋণাত্মক চিহ্ন, তার কারণ ও তো উল্টা পাশ থেকে আসবে, তাই তো আমার অঙ্কটা মাইনাস সহই উত্তর আসার কথা, লজিক্যাল, সমস্যা নাই। তাহলে m1/m2 অনুপাত করি, m1টাকে 90 কেজির আমার গাড়ি, আর m2 কে দ্বিতীয়টা 30 কেজি ভরের আরেকটা গাড়ি। প্রথম গাড়িটার বেগ কত, 90 কেজি ছিল, 10 দিলাম আমরা 10, তাহলে গুণ করলে কত হয়, 3 3 9, তাহলে -30। তাহলে উত্তরটা হচ্ছে -30। কিন্তু আমরা কেন একটা অপশনও মাইনাস পাচ্ছি না, কারণ প্রশ্নে আগে থেকেই বিপরীত দিকটা বলাই ছিল, তাই আমি শুধুমাত্র মানটাকে পিক করব, আমার মাইনাস দেওয়ার দরকার নেই। ওকে, আর যে মাইনাস থাকতো প্রশ্নে আর এখানে বিপরীত দিক উল্লেখ করা না থাকতো, তখন উত্তরটা -30 হইতো। ওই দেখে শুনে চিন্তা করবা কি দেওয়া উচিত। তাহলে আজকে আমাদের মোটামুটি এই জায়গা পর্যন্তই ছিল। আশা করি আমি বুঝতে পারছি। সো প্রতিবারের মতো এই কথা, যে বাসায় ভালো করে নিজে প্র্যাকটিস করব, তাতেই হয়ে যাবে, আর ভয় পাওয়ার কিছু নাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে বিদায়।